আসসালামু আলাইকুম। তো আজকে আমরা হচ্ছে ম্যাথমেটিক্স 1 ক্লাসটা দেখব, অর্থাৎ অনেক দিন পর প্রথম সেমিস্টারের ক্লাস শুরু হচ্ছে, তাই না? সো এতদিন তোমাদের একটু বড় ভাই অর্থাৎ সেকেন্ড সেমিস্টারে যারা ছিল তাদের একটু ধুমধারাক্কা ক্লাস চলতেছিল আর কি, মানে তাদের পরীক্ষা তো তাদের সামনে জমরাজ আর কি ছিল। তো ওই জমকে দূর করার জন্য আমি তাদের অনেক ক্লাস নিয়েছি, এটা তোমরা হয়তো অনেকেই পেজে দেখছো। সো এখন তোমাদের পালা, এবার তোমাদেরও কিন্তু সামনে ওই জম চলে আসতেছে, সামনেই কিন্তু মিড টার্ম। এখনও কলেজে ক্লাস শুরু হয় নাই, সামনে মিড টার্ম, তাই না? অর্থাৎ এক মাস আগেই এক মাস পরে মিড টার্ম, 1 মাস 2 মাস আসার সময় ওই 2 মাস পরে তোমাদের মিড টার্ম হবে আর কি। তো সবাই ক্লাসে জয়েন করো, দেখো সাউন্ড ভিডিও সব ঠিক আছে কিনা। সাউন্ড কোয়ালিটি, ভিডিও কোয়ালিটি সব ঠিক আছে? দেখো সব ঠিক আছে কিনা একটু জানাও। সাউন্ড কোয়ালিটি, ভিডিও কোয়ালিটি সব ওকে। ওকে, সো ক্লাসটা শেয়ার করে দিই আমরা প্রথমেই। হ্যাঁ, আজকে আমরা যে ক্লাসটা নেব, এই ক্লাসটা ম্যাথমেটিক্স 1-এর উপর নেব এবং প্রথম সেমিস্টারের জন্য। তো প্রথম সেমিস্টারের মেধাবৃত্তির যে পরীক্ষাটা হবে এটা হবে কিন্তু এই 7টা ক্লাসের পর, অর্থাৎ আজকের ক্লাসটা হবে নাম্বার 1 ক্লাস। আমি দেখো ওখানে লিখে দিয়েছি টাইটেলে মেধাবৃত্তি 1 ক্লাস, অর্থাৎ প্রথম ক্লাস। আজকের ক্লাসে আমি যে টপিকগুলো করাবো ওই টপিকগুলো থেকেই আমি মেধাবৃত্তিতে যে কোশ্চেনগুলো দেবো আপনাদের, সেই কোশ্চেনগুলো থাকবে। সো আপনাদের ক্লাসগুলো অবশ্যই মনোযোগ সহকারে দেখতে হবে এবং পুরো ক্লাস মানে এখন থেকে শুরু করে শেষ পর্যন্ত একদম দেখতে হবে। সো শেষ পর্যন্ত না দেখলে কিন্তু আসলে হবে না, এবং তোমরা হয়তো নতুন, অনেকেই আমাকে ভালোভাবে চেনোই না। তো তোমাদের সাথে একটা বন্ধুত্বপূর্ণ মানে সুলভ আচরণে যেতে হবে আমাকে, তো সেই জন্য আমাকে একটু টাইম দিতে হবে। ওকে, সো ফার্স্ট অফ অল যদি তোমাদেরকে তুই মুই করে বলা শুরু করি তখন তো আবার তোমরা সেটা মাইন্ড করতে পারো। তো আপাতত একটু ভদ্রভাবে কথা বলি, একটু পরে না হয় আমরা তুই মুই ভাষায় চলে যাব, ঠিক আছে? তো ক্লাসটা আমি শেয়ার করে দেই কিছুক্ষণ, তোমরা এই সময়ে একটু জয়েন করে নিবা ক্লাসে। ওকে, অনেকেই শেয়ার করতে পারো না, আমি শেয়ার করাটা তোমাদেরকে শিখাই দিচ্ছি যে কি করে শেয়ার করতে হবে। তোমরা দেখবা যে শেয়ার একটা অপশন আছে। হ্যাঁ, তোমাদের যে লাইভটা দেখতেছো বর্তমানে, সেই লাইভে একটা শেয়ারের একটা অপশন আছে, এই যে জাস্ট লাইক এখানে শেয়ারের অপশন। তো এই শেয়ারের অপশনে গিয়ে আমরা হচ্ছে শেয়ারটা করতে পারি। হ্যাঁ, এই শেয়ারের অপশনে গিয়ে আমরা রাইট পোস্টে গিয়ে একটা পোস্ট করব, তাহলে আমাদের শেয়ার হয়ে যাবে। অথবা আমরা বিভিন্ন ধরনের ফ্রেন্ডদেরকে আমরা এই শেয়ারটা করে দিতে পারি। আমি ফার্স্ট সেমিস্টারে যেমন পেইড গ্রুপটাতে এটা শেয়ার করে দিলাম। ওকে, আমি চাইলে এটাকে আরেকভাবে শেয়ার করতে পারি। দেখো আমি শেয়ার অপশনে ক্লিক করলাম, শেয়ারে ক্লিক করলে এখানে মোড অপশনে ক্লিক করব। মোড অপশনে ক্লিক করার পর আমি এখানে এই যে আমাদের মেসেঞ্জার গ্রুপগুলো যতগুলো আছে, যতগুলো মেসেঞ্জার গ্রুপ, আমি সবগুলোতেই ক্লাসগুলো শেয়ার করে দিচ্ছি। দেখো তোমরাও এই মেসেঞ্জার গ্রুপগুলোতে কিন্তু অনেকেই জয়েন আসো, এগুলো কিন্তু সব পেইড গ্রুপ আমাদের। হ্যাঁ, যারা পেইড ব্যাচের স্টুডেন্ট তাদের গ্রুপ, আমি তাদের গ্রুপে শেয়ার করে দিলাম। এছাড়াও আমাদের হোয়াটসঅ্যাপ আরও গ্রুপ আছে, আমি সেখানেও শেয়ার করে দিচ্ছি। এখন তোমরাও এইভাবে শেয়ারটা করে দাও, ঠিক আছে? এবং তোমরা কে কোন পলিটেকনিক থেকে আসো সেটা অবশ্যই আমাকে জানাবা, যেহেতু এটা তোমাদের প্রথম ক্লাস প্রথম সেমিস্টারের জন্য। যদিও বা এর আগে আরও অনেক ক্লাস হয়েছে, অনেকে এটা জানেনই না। সো আপনারা একটু আমাকে জানান যে আপনারা কে কোন পলিটেকনিক হতে দেখতেছেন।
আচ্ছা, এখানে সন্তোষ রয় চট্টগ্রাম থেকে আসো, তারপরে নিশাদ আসো নরসিংদী পলিটেকনিক থেকে, তারপরে রেফাত হোসেন বগুড়া থেকে আসো, তারপরে এখানে আরও আসো আব্দুল আহাদ, ওকে, আরপিআই থেকে আসো হামিম ইসলাম, ওকে। সো অনেকে অনেক জায়গা থেকে দেখতেছেন, নিলয় কুমার কুষ্টিয়া থেকে এবং হচ্ছে মিথুন ফেনী পলিটেকনিক থেকে, ওকে ওকে। ঢাকা থেকে আসো অভি, তারপরে নাফিস আসো, দিনাজপুর থেকে আসো মুনির, ওকে। জি, যারা ভর্তি হতে চাচ্ছ, আমি হচ্ছে এখানে আমাদের যে ফার্স্ট সেমিস্টার ওয়েবসাইটের ভর্তির লিঙ্কটা আছে সেটা কমেন্টে আমি দিয়ে দিচ্ছি, তোমরা ওখান থেকে ভর্তি হয়ে নিবা, ঠিক আছে। তো সবাই ফার্স্ট অফ অল খাতা কলমটা বের করে রাখো, হ্যাঁ। আচ্ছা, আজকে আমরা যে ক্লাসটা করব ম্যাথমেটিক্স 1 ক্লাস করব, এরপরে আমার হয়তো আরও ক্লাস পাবো অনেকগুলো। সো আমার ক্লাসের বৈশিষ্ট্য হবে যে তোমরা ধরো সাপোজ যে বইটা আছে ম্যাথমেটিক্স 1 বইটা আছে, আমি যেটা আজকে পড়াবো, এই বইটার তোমার কিছু খুলতেও হবে না, মানে কিছু খোলার দরকার নেই আপাতত। তুই বইটা বন্ধ করে রাখতে পারো, শুধু খাতা বের করবা, বইটা বন্ধ করে রাখবা, খাতা বের করবা। অ্যান্ড আমি জাস্ট তোমাকে 30 মিনিটের জন্য কিছু বেসিক এখানে বোর্ডে লিখে দেবো কিংবা বুঝাবো আমি। তো বুঝালাম কীরকম, যে ধরো একটা গল্প শুরু হয়েছে বা একটা সিনেমা শুরু হবে বা একটা নাটক শুরু হবে, সো ওই নাটক বা সিনেমাটা কিভাবে শুরু হবে সেটা তো একটা শুরু আছে, তাই না, এন্ডিং আছে, যে কেন শুরু হইলো ওই ঘটনাটা বা কী জন্য শুরু হবে। তো সেটা কিন্তু একটা অবশ্যই কোনো না কোনো কারণ থাকে, তারপরে তো শুরু হয়। তো শুরু হওয়ার পরেই কিন্তু সেটা বৃদ্ধি পায়। যেমন ধরো সাপোজ তোমরা আশা করি পুষ্পা মুভি সম্পর্কে সবাই খুব ভালো করেই জানো। তো পুষ্পা মুভি, তো প্রথমে আসছে কি পুষ্পা 1, তারপরে না হয় আসছে পুষ্পা 2, তারপরে আসবে পুষ্পা 3, তো এরকম চলতে থাকবে কিন্তু। তো ঠিক একইভাবে আমাদের যে ম্যাথমেটিক্স 1 বইটা আছে, সেই ম্যাথমেটিক্স 1 বইয়ে যে চ্যাপ্টারগুলো আছে, সেই চ্যাপ্টারগুলো যে টপিকগুলো আছে, সেই টপিকগুলো কিন্তু আমি এখানে অটোমেটিকলি তৈরি করে দেখাবো যে কেমনে হয়। তো ওই টপিকটাই তুমি পরবর্তীতে দেখবা যে বইয়ে অ্যাপ্লাই করছে এবং বই কি করছে সেটা নিয়ে বিস্তারিত আলোচনা করছে। তো আমার মেইন থিমটা হচ্ছে যে তোমরা যে ম্যাথ বইটাকে দেখে এত ভয় পাও, কিন্তু ভয় কেন পাও? ধরো সাপোজ তুমি একটা জিনিস নিজেই তৈরি করবা, তাহলে তুমি কি সেটাকে ভয় পাবা? কখনোই ভয় পাবা না। তো আমরা ওই কাজটাই করব, আমরা ম্যাথকে মূলত একেবারে তৈরি করব, তাহলে আমরা ওই ম্যাথকে আশা করি কখনোই ভয় পাবো না, ঠিক আছে। আচ্ছা, আমাকে একটু সময় দাও, আমি তোমাদের এই যে যারা প্রাইভেট গ্রুপে অ্যাড হতে যাচ্ছ তাদের হচ্ছে আমি এখানে আমাদের যে পেইডের যে লিঙ্কটা আছে সেটা আমি দিয়ে দিলাম, হ্যাঁ। ওকে, আশা করি সবাই লিঙ্কটা দেখতে পাইছো। তো যারা আমাদের মেধাবৃত্তিতে অংশগ্রহণ করতে যাচ্ছ পরীক্ষাতে, তাদেরকে অবশ্যই এখান থেকে আপনাদেরকে এনরোলমেন্ট আগে করতে হবে। সো আমি তো প্রক্রিয়াগুলো একটু বলে দিই, হ্যাঁ। আমাদের মেধাবৃত্তিতে আসলে আমরা কী কী করতে যাচ্ছি, সো বা আমাদের আসলে কোশ্চেনগুলো কীরকম হবে সেটা বিষয়ে একটু ধারণা দিয়ে আমি ক্লাসটা স্টার্ট করবো, হ্যাঁ। তো আপনাদের হচ্ছে যে মেধাবৃত্তি পরীক্ষাটা হবে, হ্যাঁ, সেই মেধাবৃত্তি পরীক্ষাটা আমরা মোটামুটি 50 মার্কের মধ্যে নিতে পারবো, হ্যাঁ। 50 মার্ক থেকে 60 মার্কের ভেতরে হবে আপনাদের পরীক্ষাটা। তো এইটার জন্য আপনাদের একটা নির্দিষ্ট সময় থাকবে বা নির্দিষ্ট একটা সময় বা টাইম দেওয়া হবে। ধরে নিলাম যে এই টাইমটা হচ্ছে 1 ঘন্টা, 1 ঘন্টার একটা টাইম দেওয়া হবে। তো এই 1 ঘন্টা টাইমের মধ্যে বেশ কয়েকটা সাবজেক্টও থাকবে কিন্তু, যেমন ম্যাথ থাকবে, ফিজিক্স থাকবে, কেমিস্ট্রি থাকবে, ইংরেজি থাকবে
এছাড়াও যাদের বেসিক ইলেকট্রিসিটি আছে ওই সাবজেক্টগুলো থাকতে পারে, তবে বেসিক ইলেকট্রিসিটি যেহেতু সবার নেই আমরা ওইটা অ্যাড করবো না। আমরা হয়তো ম্যাথ সবার আছে, ফিজিক্স আছে, আবার দেখা যায় কেমিস্ট্রি আছে কারো কারো। তো ম্যাথ, ফিজিক্স, কেমিস্ট্রি আর ইংলিশ এই সাবজেক্টগুলোর উপরে আমরা হচ্ছে ক্লাস নেব, ফ্রি ক্লাস, এবং এই সাবজেক্টগুলোর উপরে আমরা হচ্ছে পরীক্ষাটা নেব। তো পরীক্ষার সিস্টেমটা হবে সিকিউ টাইপের অথবা হচ্ছে এমসিকিউ টাইপের। সিকিউয়ে কী হবে, সিকিউয়ে আমরা হচ্ছে তোমাদেরকে কোশ্চেন দেবো, তোমরা সেটা বাসায় লিখিও, কোনো সমস্যা নেই, গুগল দেখে লিখতে পারো বা ইউটিউব দেখে যে কোনো জায়গা থেকে লিখতে পারো, কোনো সমস্যা নেই। ওইটা সিকিউটা তুমি তোমার বাসায় পরীক্ষাটা দেওয়ার পর যেটা লিখছো সেটার সুন্দর করে ছবি তুলে ওই আমাদের যে ওয়েবসাইট আছে সেখানে দিতে হবে আর কি। সো ওয়েবসাইটে সেটা পরবর্তীতে দেখতে পারবে আর কি। তো ওইটা দেওয়ার পরে কিন্তু তোমার আসলে পুরো পরীক্ষাটা যে টাইম দেওয়া আছে ওই টাইমের মধ্যেই সাবমিট করতে হবে। তো 1 ঘন্টা টাইম দেওয়া থাকবে। সো 1 ঘন্টার ভেতরে যদি সাবমিট না করো তাহলে কিন্তু পরবর্তীতে আর সাবমিট হবে না। সো 1 ঘন্টার মধ্যেই তোমাদেরকে সতর্কতার সাথে ওটা সাবমিট করতে হবে। সাবমিট করার পর আমরা সেই রেজাল্টটা হয়তো তোমাদেরকে 1 দিন পর কিংবা 2 দিন পর আমরা রেজাল্টটা ভালোভাবে দেখার পর তোমাদেরকে দিয়ে দেবো আমরা। সো এই পরীক্ষায় যারা অংশগ্রহণ করবে তাদেরকে অবশ্যই প্রথমত আমাদের যে মেইন গ্রুপ আছে অর্থাৎ পেইড গ্রুপ, প্রথম সেমিস্টারের যে পেইড গ্রুপ আছে সেই গ্রুপে অ্যাড হতে হবে। অর্থাৎ আমাদের যে কেপি কারিগরি পাঠশালার যে ওয়েবসাইটটা আছে এই ওয়েবসাইটে কিন্তু পরীক্ষাটা হবে, এবং যে পরীক্ষাটা আমরা নেব সেই পরীক্ষাটা কিন্তু সিক্রেট পরীক্ষা অর্থাৎ সিক্রেট গ্রুপে হবে। সো অলরেডি প্রায় 150 জন স্টুডেন্ট ভর্তি আছে, তো 150 জনের মাঝে পরীক্ষাটা হবে, এবং আশা করি আরও স্টুডেন্ট এই কয়েকদিনের মধ্যে ভর্তি হয়ে যাবে, তাদের মধ্যে কিন্তু একটা প্রতিযোগিতার মাধ্যমে পরীক্ষাটা হবে, এবং পরীক্ষায় প্রথম যে বিজয়ী হবে তাকে কিন্তু আমি 5,000 টাকার একটা মেধাবৃত্তি পুরস্কার দেবো। এটা আমি কখনোই দেইনি। প্রথম সেমিস্টার তোমরা খুবই লাকি যে তোমরা এই জিনিসটা পাচ্ছ প্রথমবারই। এটা আগে কখনোই তোমাদের বড় ভাই যারা আমাদের কাছে পড়ে গেছে, যেমন সেকেন্ড সেমিস্টার যারা পড়ে গেল, থার্ডে গেছে, ফোর্থে গেছে, ওরা কখনোই এত সুযোগ সুবিধা পায়নি যতটা তোমরা পাচ্ছ। তোমাদেরকে এবার মেধাবৃত্তি দেওয়া হচ্ছে, আবার তোমাদেরকে কোর্স কিনলে টি-শার্ট, সাজেশন, বই এগুলো ফ্রি দেওয়া হচ্ছে। সো এই জিনিসগুলো কিন্তু একদম নতুন বিষয়, ঠিক আছে? তো যারা ওই কোর্সে ইনরোল করতে চাচ্ছ তাদেরকে আমি লিঙ্ক দিয়ে দিচ্ছি, তোমরা ওয়েবসাইটে যাও, ওয়েবসাইটে গিয়ে কোর্সে ইনরোল করতে পারো, কিংবা যে কোনো সমস্যা হলে পেজে নক করতে পারো। ওকে, সো এখন আসো যে টপিকগুলোর উপরে আমরা পরীক্ষাটা নেব সেই টপিকের প্রথম ক্লাসটা আমি আজকে দিচ্ছি তোমাদেরকে। তো তোমরা আমাকে একটু জানাবা কমেন্টে যে তোমরা আসলে এটা দিয়ে নাম বিষয়, তোমরা আমাকে একটু জানাবা কমেন্টে যে তোমরা নির্ণায়ক ম্যাট্রিক্স সম্পর্কে কতটা জানো বা কতটুকু পারো তোমরা নির্ণায়ক এবং ম্যাট্রিক্স। আমি তোমাদের কাছে প্রথমে এই প্রশ্নটা করলাম যে তোমরা নির্ণায়ক আর হচ্ছে ম্যাট্রিক্স এটা খুব বেশি পারো কিনা, আমাকে একটু জানাবো তোমরা কতটুকু পারো, এইটা তোমরা আমাকে জানাও। নির্ণায়ক, ম্যাট্রিক্স, সবাই নির্ণায়ক ম্যাট্রিক্স খুব বেশি পারো নাকি হালকা পারো নাকি পারোই না, এখনো বইটাই খোলোনি? আচ্ছা আচ্ছা, পারি না খুব একটা না স্যার, আলহামদুলিল্লাহ ভালো পারি। জি আচ্ছা, ওকে। আচ্ছা, তো অনেকে হয়তো আমার ক্লাস অলরেডি ইউটিউবে দেখে আসছো নির্ণায়ক ম্যাট্রিক্সের ক্লাস, আশা করি এটা অনেকেই পারো তোমরা, আবার অনেকেই এটা পারো না। সো আমি এই নির্ণায়ক ম্যাট্রিক্সের উপর আজকে একটা ক্লাস নিব, হ্যাঁ? তো যারা পারো না তারা আজকে আশা করি এটা ভালোভাবেই পারবা। তো তোমাদেরকে একটা কোশ্চেন করলাম, তোমরা আশা করি সেটার উত্তর দিছো যে অনেকেই পারো অনেকেই পারো না। এবার আরেকটা কোশ্চেন করি, তাহলে আমরা দেখো দুটা নাম কিন্তু উচ্চারণ করছি, একটা হচ্ছে নির্ণায়ক আর একটা হচ্ছে ম্যাট্রিক্স। তুমি বর্তমানে ডিপ্লোমাতে পড়ো, তুমি যদি এইচএসসিতে যাইতা তখন কিন্তু এই নির্ণায়ক ম্যাট্রিক্স এই দুটো কথা থেকে অ্যাডজাস্ট পাইতা। তুমি কিন্তু ডিপ্লোমাতে নির্ণায়ক একটা ম্যাথের অধ্যায় পাবা প্রথম অধ্যায়, আর ম্যাট্রিক্স পাবা দ্বিতীয় অধ্যায়ে, দুটো অধ্যায় আছে কিন্তু আলাদা আলাদা। কিন্তু যদি তুমি এইচএসসিতে পড়তা তাহলে তোমার নির্ণায়ক এবং ম্যাট্রিক্স এটা দুটাই একটা অধ্যায় হইতো আর কি। তো এই নির্ণায়ক ম্যাট্রিক্স মোটামুটি ডুয়েট সিলেবাসেও আছে, তবে খুব একটা কোশ্চেন ডুয়েটে আসে না আর কি।
যদি তুমি বুয়েটে পড়তা বা রুয়েটে পড়তা তখন নির্ণায়ক ম্যাট্রিক্স থেকে কোশ্চেন থাকতোই প্রায়, ঠিক আছে। তো যাই হোক, তো এই যে নির্ণায়ক আর ম্যাট্রিক্স আছে, এই নির্ণায়ক আর ম্যাট্রিক্সের মধ্যে কোনটা আগে, নির্ণায়ক আগে নাকি ম্যাট্রিক্স আগে, এই কোশ্চেনটাও কিন্তু মেধাবৃত্তির কোশ্চেনে থাকতে পারে। আমি কিন্তু এমসিকিউ হিসাবে এই কোশ্চেনটা অ্যাড করে দিতে পারি যে নির্ণায়ক আগে নাকি ম্যাট্রিক্স আগে, কোনটা আগে। তো আপনারা আমাকে একটু কমেন্ট করে জানাবেন যে কোন টপিকটা আগে, নির্ণায়ক আগে নাকি ম্যাট্রিক্স আগে। ওকে, ম্যাট্রিক্স লেখছো শান্ত রয়, শান্ত। তারপরে শফিক রহমান লেখছো নির্ণায়ক আগে, তারপরে ডেভিড নির্ণায়ক আগে। ওকে, হামিম বলছেন চ্যাপ্টার 3 নেন ভাইয়া। ভাইয়ার চ্যাপ্টার 3ও ইনশাল্লাহ নেব, সময় হলে সব কিছু নেওয়া হবে। আচ্ছা, নির্ণায়ক ম্যাট্রিক্স, ওকে, নির্ণায়ক ম্যাট্রিক্স, নির্ণায়ক ম্যাট্রিক্স, ওকে। ওকে, আচ্ছা দেখো, বিষয়টা হচ্ছে কি, দেখো যে আমাদের এখানে কিন্তু নির্ণায়ক আগে না ম্যাট্রিক্স আগে সেটা যদি বলতে চাই তাহলে ম্যাট্রিক্সটা কিন্তু আগে আসে, কিন্তু বইয়ে দেখো প্রথমে দেওয়া আছে হলো নির্ণায়ক ফর্মটা এবং ম্যাট্রিক্স ফর্মটা পরে দেওয়া আছে। সো আমরা প্রথমেই দেখতেছি যে প্রথম অধ্যায় আছে হলো নির্ণায়ক, প্রথম যে অধ্যায় এটাতে আছে নির্ণায়ক, এবং দ্বিতীয় অধ্যায় আছে হলো ম্যাট্রিক্স। তাইলে এখন তোমাদের কাছে কোশ্চিন হলো যে এই ম্যাট্রিক্সটা যদি আগেই হয় তাহলে ম্যাট্রিক্সটা প্রথম অধ্যায় না দিয়ে দ্বিতীয় অধ্যায় কেন দিল। তো এইটার একটা কিন্তু সুন্দর ব্যাখ্যা আমি অলরেডি একটা ইউটিউবে ক্লাস দিয়েছি, সেটাতেও সুন্দর করে বলেছি, তাও আমি একটু শর্টকাটে এখানে বলে দিই যে কেন আসলে ম্যাট্রিক্সটা আগে হয়ে থাকে। সো এই ঘটনাটা ঘটে একটা গ্রামে, যে গ্রামটা ছিল একটু উন্নত টাইপের, হ্যাঁ, সেই গ্রামের প্রত্যেকটা লোকেই খুব বেশি ম্যাথ পারতো আর কি, সবাইকে বিভিন্ন ধরনের ম্যাথমেটিক্যাল ট্রাম বা কৌশল এগুলো জিজ্ঞাসা করতো। তো দুই বন্ধু ছিল আবুল আর কাবুল, দুই বন্ধু ছিল, একজন আবুল আর একজন কাবুল। তো এই আবুল কাবুল কি করছে দেখো, দুইজনে বাজারে গেছে কমলা কিনতে। কি কিনতে গেছে? কমলা কিনতে। তো এখন বাজারে গেছে কমলা কিনতে, এবং মানে ধরো যে ফলের দোকানে গেছে, এই আবুলও গেছে ফলের দোকানে, কাবুলও গেছে ফলের দোকানে। এখন আবুল ফলের দোকানে গিয়ে কি করছে দেখো, দুইটা সে আপেল নিছে, দুইটা কি নিছে? আপেল নিছে, প্লাস সে তিনটা মনে করো কমলা নিছে। আচ্ছা আমি এগুলো ইংলিশে লিখি নাকি, ইংলিশে লিখি। তিনটা সে কমলা নিছে এবং মনে করো যে আঙ্গুর নিছে দুইটা। এটা কি কখনো সম্ভব? আঙ্গুর দুইটা দিবে রে, বল, আঙ্গুর দুইটা দিবে? কখনোই দিবে না। আচ্ছা মনে করো যে আমরা ধরে নিলাম আপাতত আঙ্গুর দুইটা বা চারটা ধরে নিলাম, চারটা নেই একটু বেশি করে নিই। তো এই সব মিলে একটা দাম আমি এখানে নির্ধারণ করে দিই। তো আমি একটু হিসাব করে নির্ধারণ করে দিতে হবে, উল্টাপাল্টা বসানো যাবে না। সো আমি একটু হিসাব করি। দাঁড়াও, ক্যালকুলেটর দিয়ে চাপ দিয়ে বসাই দিতে হবে। তোমরা ভাবতেছো যে ভাইয়া যে কোনো একটা সংখ্যা বসাই দেন, না। আমি বলছিলাম যে আমরা ম্যাথ তৈরি করব, হ্যাঁ, আমরা সমস্যা তৈরি করব, তারপরে আমরা সমাধানে যাব, ঠিক আছে? ওকে, এটার দাম হয়েছে 27 টাকা। কত টাকা? 27 টাকা। এবং কাবুল যেটা করছে, ওই একই দোকান থেকে সে আবার কি করছে, তিনটা আপেল নিছে। কয়টা আপেল? তিনটা আপেল। এবং সে কি করছে, এবার দুইটা কমলা নিছে, মনে করো দুইটা কমলা নিছে, এবং সে একটু আঙ্গুর কম পছন্দ করে, সে মনে করো যে আঙ্গুর নিছে হলো একটা। কয়টা? একটা নিছে। তাহলে এখানকার দাম আমি হিসাব করতেছি, দেখো 18টা, মানে মোট হয়ে গেল 18টা। দেখো আমি আপেল প্রথমে নিছে আবুল কয়টা? দুইটা, তিনটা, তারপরে হচ্ছে চারটা। এই সম্মিলিত যে দাম সেটা হবে 27 টাকা, এবং এখানকার সম্মিলিত দাম হচ্ছে তোমার 18 টাকা। এখন এই যে দামটা, এটা বলছে কে? দোকানদার বলছে।
এখন দোকানদার এবার একটু ওদের সাথে একটু মজা নিবে। মজা কীরকম, যে ওদেরকে দাম বলছে 27 টাকা এবং হচ্ছে 18 টাকা। এখন এই দামটা বলার পর দোকানদার ওকে জিজ্ঞেস করতেছে যে তোমরা তাহলে এখন বলো যে একটা আপেলের দাম কত, একটা কমলার দাম কত, আর একটা আঙ্গুরের দাম কত, মানে পার পিসের তাহলে দাম কত করে হবে। কিংবা আমরা এইভাবে বলতে পারি, যদি সে কেজি নিত, মনে করো যে 2 কেজি আপেল নিত বা 3 কেজি কমলা নিত বা 4 কেজি আঙ্গুর নিত, তাহলে 1 কেজি আপেলের দাম কত বা 1 কেজি কমলার দাম কত। বিষয়টা হচ্ছে এরকম। এটাও কিন্তু একটা সুন্দর গাণিতিক সমস্যা। সো এই সমস্যাটাকে খুব ইজিলি সমাধান করার জন্য এই দুজন ব্যক্তি কি করলো, যে এভাবে তার সমাধান করবে না, তারা এটাকে কি করছে, তারা এইটাকে বিভিন্ন ধরনের ম্যাথমেটিক্যাল ফর্মেটে নিয়ে আসছে। কীরকম দেখো, আমরা যদি এই আপেলটাকে এক্স ধরে নিই, এটাকে যদি ওয়াই ধরি, এটাকে যদি জেড ধরি, তাহলে তো কারো কোনো সমস্যা নাই। তাহলে আমরা এভাবে চিন্তা করতে পারি 2x প্লাস হচ্ছে 3y প্লাস হচ্ছে 4z ইজ ইকুয়াল কত, 27। সেম টু সেম ভাবে আমরা এখানেও কি করতে পারি, আপেলটাকে ধরতে পারি কত, এক্স, আমরা কমলাটাকে ধরলাম ওয়াই এবং আঙ্গুরটাকে আমরা ধরলাম যে জেডের সাথে 1 ইন্টু গুণ করলে কি হবে, ওই জেডই হবে। সো শুধু জেড লিখলাম। হ্যাঁ, তো 18 টাকা। তো এই জিনিসটা তারা তৈরি করলো। এই জিনিসটা তৈরি করার পর তারা এইটা নিয়ে বিভিন্ন ধরনের গবেষণা করলো। গবেষণা করতে 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 তারা একটা মানে নির্দিষ্ট নিয়মে মানে গেল। সেই নিয়মটা তারাই নিজেরাই তৈরি করলো যে আপনি এইভাবে করেন, এইভাবে করলে এটা সহজে হয়ে যাবে। এছাড়াও এগুলোকে সমাধান করার জন্য দেখা যায় তোমার বিভিন্ন ধরনের আরও বেশ কয়েকটা নিয়ম আছে, তবে ওই নিয়মগুলো খুব একটা বেশি আমরা ফলো করি না। তো ওই নিয়মগুলো ফলো করা হয় 2 চলক যদি থাকে আর কি, মনে করো এক্স এর মান বের করতে হবে অথবা ওয়াই এর মান বের করতে হবে, সেক্ষেত্রে আমরা ব্যবহার করি। কিন্তু যদি এরকম 3টা মান চাই, আপেল কমলা আঙ্গুর, তাহলে সেই ক্ষেত্রে আমরা সাধারণত আরেকটা ফর্মেট ব্যবহার করতে পারি। তো সেই ফর্মেটটাই তিনি হচ্ছে তৈরি করতেছেন। তো তারা যেটা করলো এর পরবর্তীতে, আমি এটা মিশিয়ে দিই, তারা এর পরবর্তীতে যেটা করলো যে ঠিক আছে, এবার আমরা তাহলে একটা কাজ করতে পারি। কি কাজ করতে পারি, আমরা এখানে একটা কাজ করতে পারি। কীরকম, যে এখানে যে 2 3 আবার 3 2 4 এবং 1 এই সংখ্যাগুলোকে আমরা এভাবে আলাদা করতে পারি। দেখো আমি হচ্ছে এদেরকে আলাদা করলাম, ঠিক আছে, আলাদা করলাম। এখানে আরেকজন ব্যক্তি নিলে ভালো হতো। কেন আরেকজন ব্যক্তি নিলে ভালো হতো আমি এটা একটু পরে বলতেছি। আবুল কাবুল, আরেকটা নেই মদন, তাহলে মদনকে নিলে একটু ভালো হয়। সো মদনকে দিলে যদি আমি নেই, তাহলে এখানে কত কত আসে দেখো তো। আমি যদি এখানে একটা সংখ্যা এমনিতে বসাই দিই, মনে করো যে মদন আসলো, এরপরে মদন নিল হচ্ছে 4টা আপেল, এখানে আমি ডট ডট দিয়ে দিই, 4টা আপেল নিল। তারপরে মনে করো যে একটা কমলা নিছে সে, এখানে মনে করো সে একটা আঙ্গুর নিছে। হ্যাঁ, একটা আঙ্গুর নিছে, এখানেও সেম ওই 18 টাকা হলো। তাহলে এখানেও যে সংখ্যাগুলো আছে আমি সেই সংখ্যাগুলোকে শুধু এই যে 1 আর এই 1টাকে আমি এখানে বসালাম, এবং এই সংখ্যাটা বসানোর পর আমি এইটাকে একটা থার্ড ব্র্যাকের মাধ্যমে আবদ্ধ করলাম। আবদ্ধ করার পর এখানে যে সংখ্যাগুলো ছিল বা চলকগুলো ছিল এক্স ওয়াই জেড, সেই চলকগুলোকে আমি এইটার সাথে গুণন আকারে এইভাবে লিখলাম। একটু বিষয়টা দাঁড়াও, আমি এখনই ক্লিয়ার করে দিচ্ছি, তোমরা হয়তো অনেকেই বুঝতেছো না। দোকানদারও প্রথমে কিন্তু তোমাদের মতো বোঝে নাই যে আসলে এরা কি করতেছিল। তবে এরা যে এখানে রিসার্চ করছে সুন্দর একটা, সেটা কিন্তু দোকানি পরবর্তীতে বুঝছে। তোমরাও সেটা পরবর্তীতে বুঝতে পারবা। তাহলে এখানে হচ্ছে কমলা ওয়াই আর আঙ্গুর কি হবে, জেড ইজ ইকুয়াল 18। তাহলে দেখো এবার, তাহলে এইবার যদি আমি একটু লক্ষ্য করি, তাহলে এখানে চলক কয়টা, 3টা, একটা এক্স আর একটা ওয়াই আর একটা হচ্ছে জেড। আরে সরি, চলক তো দিয়ে দিছি এক্স ওয়াই জেড। এবার হচ্ছে এখানকার মধ্যে দেখো যে সংখ্যা কয়টা, 27 18 18, সেই সংখ্যাগুলোকে আমি সাজাই দিলাম। দেখো এই যে দেখো একটা সুন্দরভাবে সাজানো হয়েছে। কিন্তু তুমি যদি আমাকে এখন জিজ্ঞেস করো ভাই আপনি এটাকে এভাবে কেন সাজালেন, এটার গাণিতিক ব্যাখ্যা কোথাও খুঁজে পাবা না, এটার গাণিতিক ব্যাখ্যাই নেই। যেমন ধরো সাপোজ আমি যদি জিজ্ঞেস করি এখন তোমাকে যে আল্লাহ তাআলা তোমাকে এভাবে কেন বানাইছে বা আমাকে এভাবে কেন বানাইলো, এটা কি উত্তর আছে বলো? এটার উত্তর নাই। যে সৃষ্টি করছে সেই ভালো জানে, যে কেন সে বানাইছে। হয়তো আল্লাহ তাআলা দেখছে যে এভাবে বানালে আমাদের জন্য সুবিধা হবে বা আমাদের দেখতে সুন্দর হবে, সেটা আল্লাহ অনেক ভালো জানে আমাদের থেকে। ঠিক তেমনই এই ম্যাথটাকে সমাধান করতে গিয়ে এরা দেখছে কি, এই 3জন ব্যক্তি দেখছে যে আমি এই ম্যাথটাকে সমাধান করতে গিয়ে এই সিস্টেমটা যদি সাজাই তাহলে ম্যাথটা ইজিলি সমাধান হবে।
যার কারণে এরা কি করছে, এই ফরম্যাটটাকে এভাবে সাজিয়েছে এবং তারা এই ফরম্যাটগুলোর নাম দিয়েছে, এই যে ফরম্যাটগুলো দেখতেছো থার্ড ব্র্যাকের মধ্যে, এই ফরম্যাটগুলোরই নাম দিয়েছে হলো ম্যাট্রিক্স। নাম কি? ম্যাট্রিক্স। এখন বলবো যে ভাইয়া যদি এই তিনজন ব্যক্তি বাঙালি হইতো, ধরেন আমাদের মতো বাঙালি হইতো, তাহলে কি নামটা ম্যাট্রিক্স হইতো? ম্যাট্রিক্স কিন্তু ইংরেজি শব্দ বা গ্রিক একটা অক্ষর, তো ওই ক্ষেত্রে যদি বাঙালি হইতো তাহলে কি নাম দিত? ধরো আমি বাঙালি, আমি মনে করি এটা আবিষ্কার করছে, তো আমি হলে কি নাম দিতাম জানো? আমি হলে নাম দিতাম যে আবদ্ধকরণ বা আবদ্ধ অবস্থায় আছে বা ঘের অবস্থায় আছে, বাংলা অর্থ এটা। অর্থাৎ আমি যেটা বলতে চাচ্ছি, ম্যাট্রিক্সে যদি তুমি বাংলা অর্থটা খোঁজো তুমি দেখবা যে আবদ্ধ করা। তুমি গুগলে সার্চ করে দেখতে পারো ম্যাট্রিক্স, এটার বাংলা অর্থ কি? আবদ্ধ অবস্থায় আছে। যার কারণে আমরা এইটাকে যেহেতু আবদ্ধ অবস্থায় দেখতেছি, যার কারণে এর নামটা এই তিনজন ব্যক্তি ম্যাট্রিক্স দিছে ওদের ভাষায়। আর আমরা যদি বাঙালি হতাম তাহলে তো আমরা আবদ্ধ দিতাম, আবদ্ধকরণ, নামকরণ এটা দিতাম। আশা করি বুঝতে পারছো যে ম্যাট্রিক্সটা কোথার থেকে শুরু হলো। এখন এই ম্যাট্রিক্স থেকে আবার নির্ণায়কটা শুরু হবে, সো এটা একটু পরে দেখতেছি। তো আমরা আপাতত একটু তোমরা আমাকে বলবা যে এটা বুঝছো কিনা সবাই এই জিনিসটা। আমি কিন্তু গল্প বললাম একটা, জাস্ট তোমরা এতটুকু বলো যে গল্প বুঝছো কিনা, অন্য কিছু বোঝার দরকার নেই, শুধু বলো যে গল্পটা ঠিক আছে কিনা। গল্প বুঝছো? গল্পটা বুঝছো কিনা একটু জানাও। ইয়েস। ভবিষ্যতে আরো অনেক গল্প শুনবা, প্রত্যেকটা অধ্যায়ের একটা সুন্দর সুন্দর গল্প আছে, প্রত্যেকটা অধ্যায় তৈরি করা একটা গল্প আছে। সত্যি কথা, এগুলো মনে হতে পারে তোমাদের ভাই এগুলো বানানোর গল্প নাকি, না, সত্যি কথা বলতে এগুলো ঘটনা এরকম ভাবেই ঘটছে। যেগুলো তোমার সমস্যা দেখতেছো আজকে, বা আজকে আমরা এই যে কঠিনভাবে সমাধান করি না, বা তুমি ক্যালকুলাসের কথা চিন্তা করো, নিউটনের মাথায় পড়লো আপেল, হয়ে গেল ক্যালকুলাস সৃষ্টি। তাহলে বিষয়টা কি? স্বাভাবিক বিষয়, কিন্তু নিউটনের মাথায় পড়ছে আপেল, ওই বানিয়ে ফেলছে ক্যালকুলাস। তো এই জিনিসটা দেখো একটা স্বাভাবিক বিষয়, করতে গেছে হিসাব আপেলের আঙ্গুরের, সেখান থেকে তৈরি করে ফেলছে ম্যাট্রিক্স নিয়ে নেয়। ওয়েল ওকে, তোরা শুধু আমার গল্পটা বুঝবি, অঙ্ক বোঝার দরকার নেই। এখন আমি অঙ্ক করাচ্ছিও না, অঙ্ক তোরাই করতে পারবি, আমাকে করে দিতে হবে না, তোরা অটোমেটিকলি করতে পারবি, ঠিক আছে? আমার ক্লাস ওইভাবেই নেওয়া হয়। তো যাই হোক, তো চলো এবার আসো পরবর্তীতে। তাহলে আমার নিচের বিষয়গুলো এখন আপাতত লাগবে না, এগুলো মিশাই দিলাম। ওকে ওকে ভাই, এখন তাহলে কি হবে? এখন দেখো ম্যাট্রিক্সের কিন্তু, যেহেতু ভাই আমরা বুঝছি যে ম্যাট্রিক্সটা এইটা, এখন কিন্তু ম্যাট্রিক্সের সুন্দর সংজ্ঞা চাবে। ম্যাট্রিক্স কাকে বলে? এই সংজ্ঞাগুলো কিন্তু আসে পরীক্ষায়, কাকে বলে। আচ্ছা, তোমাদেরকে আমি তো অবহিত করেছি না যে ক বিভাগে কি থাকবে, খ বিভাগে কি থাকবে, গ বিভাগে কি থাকবে, এটা কিন্তু আমাদের ফার্স্ট ওরিয়েন্টেশন ক্লাসে সব বুঝাই দিছি আমি। এইটা যে ওরিয়েন্টেশন, এটা কিন্তু ওরিয়েন্টেশন ওই ওরিয়েন্টেশন না, এটা কিন্তু ওই ওরিয়েন্টেশন না। আমি ফার্স্ট ওরিয়েন্টেশনে সব তোমাদেরকে শিখিয়ে দিয়েছি যে কী কী থাকবে না থাকবে। তো তার মধ্যে দেখো এই যে ম্যাট্রিক্স কাকে বলে, এটা কিন্তু অতি সংক্ষিপ্তের পার্ট। আমাদের কিন্তু এখানে কোনো রকমের এমসিকিউ থাকবে না, পরীক্ষার হলে কোনো রকমের তুমি এমসিকিউ দেখবা না। তোমাকে কোশ্চিনের সাধারণত 3টা পার্ট থাকবে, একটা ক, একটা খ, একটা গ, এই 3টা পার্ট দেওয়া থাকবে তোমার। আর এই 3টা পার্টে কিন্তু 3 ধরনের মার্ক থাকবে। যেমন প্রথমটাতে থাকবে 20 মার্ক, তারপরটাতে থাকবে 10টা কোশ্চিন 3 মার্কের করে, তোমার থাকবে 30 মার্ক। আর তারপরেরটাতে থাকবে 5টা কোশ্চিন, 7টা কোশ্চিন দিতে হবে 5টার অ্যান্সার, প্রত্যেকটাতে 8 মার্ক করে। তাহলে 5 আসতে কত হয়? 40 মার্ক। তাহলে মোট কত হলো? তাহলে তোমার মোট 90 মার্কের পরীক্ষা হবে। হ্যাঁ, এটা অনেকেই জানো, আবার অনেকেই জানোই না। তো বইটা অবশ্যই খুলবা, যারা বই কেনোনি অবশ্যই বই কিনে ফেলবা। বই কিনে লাস্টের যে মানে একদম শেষের পেজে যাও, শেষের পেজে বেশ কয়েকটা বোর্ডের কোশ্চিন দেখবা। তো সেই বোর্ডের কোশ্চিনগুলো দেখা উচিত তোমাদের, যে অতি সংক্ষিপ্ত প্রশ্ন কেমন হয়, সংক্ষিপ্ত কেমন হয়, এবং অবশ্য তোমরা সাজেশন ক্লাস শুরু হওয়ার আগেই পেয়ে যাবা। তার কারণে তোমরা কিন্তু অন্যান্যদের থেকে একটু বেশি অবগত হবা বা ভালো জানবা আর কি। আর যারা এই যে বসে আছে, মানে মানে কি বলবো, যারা বসে আছে এই দিক ওই দিক ঘুরতেছে, তারা আসলে দেখবে যে দিন শেষে, মানে তারা দিন শেষে বলতে কি দেখবে যে পরীক্ষার সময় দেখবে, আজকে আমার লাইভে ধরো 100 জন স্টুডেন্ট, তুমি বিশ্বাস করো আর না করো, পরীক্ষার সময় দেখবে এই 100 জন স্টুডেন্ট 100-2000 বন্ধ হয়ে যাবে, মানে লাইভে অ্যাটেন্ড স্টুডেন্ট। কেন? কারণ সে যে এতদিন কি করছে সে নিজেও জানে না। তোমরা এই যে প্রথম সেমিস্টার যারা আসছো এখানে, যেমন আমাদের এখানে অফলাইনে যারা পড়ে, তাদেরকে আমি ম্যাথ খুবই কম করাই। এখন তাদের ম্যাথ খুব কম করার জন্য প্রবলেমটা তাদের বেশি, যে ভাই আপনি এত ম্যাথ কম করান কেন? কিন্তু মজার ব্যাপার হচ্ছে যে তোমাদেরকে এত ম্যাথ কম করাই, আমি যখন তাদেরকে সাপ্তাহিক পরীক্ষা নেই, সেই ম্যাথগুলোই তারা ভুল করে।
তাহলে কম করানোর ফলেই তারা আবার ভুল করতেছে। এবং এই যে দেখো আমি তাদেরকে কম করাচ্ছি, তারা ওটাকে অবহেলা করতেছে এবং এইটা একটা অভ্যাসে পরিণত করতেছে। কীরকম অভ্যাসে? যে ভাইয়া তো কম পড়ায়, এইটা পড়লে হয়, না পড়লেও হয়, ডিপ্লোমাতে তো কম পড়া লাগে। এটা একটা কি অভ্যাসে পরিণত হচ্ছে। এই অভ্যাসটা কি হচ্ছে? অভ্যাসটা একদম লাস্টে গিয়ে যে পরীক্ষাটা যখন তুমি দিবা, এই পরীক্ষার সময় গিয়ে তোমার একটা পড়াও হয়নি, সব পড়া লাগবে তখন পরীক্ষার সময়, তখন কি করবে? তখন লাইভ ক্লাস কোথায় আছে খোঁজো, নীরব ভাইয়া লাইভ ক্লাস করতে হবে। নীরব ভাইয়া লাইভ ক্লাস করলে 100% কমন থাকবেই। তো সেই লাইভ ক্লাসটা তোমরা যদি এটা আগেই করে নিচ্ছে, যারা 100 জন করতেছো ক্লাস বা যে কয়জনে করো না কেন, তোমরা সবচেয়ে লাকি বেশি। আর যারা করতেছে না ভাই তারা আনলাকি। আর যারা লাইভটা পরবর্তীতে রেকর্ড দেখবেন, অবশ্যই কালকে আবারও ক্লাস আছে, ঠিক টাইমে এই টাইমে ক্লাস হবে। কালকে আবারও ক্লাস আছে, ক্লাসে কি ক্লাস হবে সেটা আমি বলে দেবো, গ্রুপে পেজে বলে দেবো। তো আবারও কালকে এই টাইমে সবাই জয়েন করিয়েন ক্লাসে, ঠিক আছে? পিছিয়ে থাকিয়েন না ভাই, এই বদ অভ্যাসগুলো তৈরি করিয়েন না। আপনারা ভালো, আপনারা কিন্তু ভালো আছেন এখনও, কারণ ক্লাস 9-10-এর যে বিষয়টা সেটা অনেক ভালো বিষয়, ওখানে পড়াশোনার মুড থাকে। কিন্তু ডিপ্লোমাতে আসার পর পড়াশোনার মুড থাকে না, কারণ পড়াশোনা কম করতে হয়, এটা বাস্তব কথা। কিন্তু আবার পড়াশোনার একটা দিক থেকে বেশি করতে হয়, সেটা কখন? এই পরীক্ষার সময়। আর কোনো সমস্যা নেই, তুমি 1 ঘন্টা শুধু টাইম দিবে ডিপ্লোমাতে পড়াশোনাতে, তাহলেই হবে। কিন্তু এই 1 ঘন্টার টাইমটা অনেকে দিতে চায় না। তোমাকে আমি আবারও বলতেছি, যারা ক্লাস দেখতেছো তোমরা এটাকে ধরে রাখো, অন্য কথায় কান দিও না, বা অন্য কি করে সেটাও খোঁজ রাখিও না। আমাকে দেখো, আমি যখন ডিপ্লোমাতে প্রথম পড়ি তখন থেকে আমি প্রাইভেট পড়াই, আমার নিজের ক্লাসমেটকে প্রাইভেট পড়িয়ে আজকে আমি এই জায়গায় এসেছি। তাহলে তুমিও আমার মতো টার্গেট নাও যে তুমিও আজকে পলিটেকনিকে যাবা, তুমি সবার থেকে একজন ব্যতিক্রমী ব্যক্তি হবা, তুমি ওই পলিটেকনিকে সবার চেয়ে ভালো রেজাল্ট করবা, কিংবা তুমি একজন ব্যতিক্রমী হবা ওদের সবার থেকে, তুমি একটু অন্যরকম হবা। সবার একই হওয়ার চেষ্টা করিও না। একই যদি হও তাহলে তো বিষয়টা কীরকম হয়ে যায়? একই হলে মানুষ তোমাকে চাবে না বা তোমাকে খুঁজবেও না। তুমি যদি ব্যতিক্রমী হও তাহলেই কিন্তু মানুষ তোমাকে খুঁজবে, তোমাকে কাজে টেনে নিবে, বুঝছো? কিন্তু তুমি যদি সবার মতো হয়ে যাও তাহলে তোমাকে কেউ গুরুত্বই দিবে না, তোমাকে কেউ পাত্তাই দিবে না। ক্লিয়ার? আশা করি বুঝতে পারছো। তো তোমরা এই বিষয়টা ধরে রাখো, হ্যাঁ, যারা ক্লাস করতেছো। ভেরি গুড, যারা ক্লাস করতেছো। তো যাই হোক, তো ম্যাট্রিক্স কাকে বলে? যদি সংজ্ঞাটা আসে তখন কি করবো আমরা? যখন ম্যাট্রিক্স কাকে বলবে, সংজ্ঞাটা আসবে, তখন আমরা যেটা করতে পারি, আমরা জাস্ট লুক এট দ্য বোর্ড, আমরা বোর্ডের দিকে একটু তাকাই। বইয়ে কি লেখা আছে না লেখা আছে আমি কি করব? আমরা জাস্ট বোর্ডের দিকে কি দেখছি সেটাই আমি লিখবো এখানে। আমরা বোর্ডের দিকে দেখতেছি যে কতগুলো রাশি, এই যে এগুলোকে, এই যে তোমার 2, 3, 4 বা 2, 3, 2, 1, এগুলোকে আমরা রাশি বলতে পারি বা সংখ্যা বলতে পারি বাংলা কথায়। তো কতগুলো রাশি বা সংখ্যাকে আমি একটু লিখে দিই সুন্দর করে। কতগুলো, দেখো আমি কিন্তু কোনো বইটই নিচ্ছি না বা বইয়ে কী আছে সেটাও আমি দেখি না, আমি আমার মতো করে লিখি, ঠিক আছে? কেউ যদি ভুল দেয় পরে এসে আমাকে বলিও, আমি সেই সাথে দরকার পড়লে তর্ক করবো। এরকম কনফিডেন্স রাখবা। তোমাকে আমি বেসিক দিচ্ছি ভাই, তুমি বইটা কেন মুখস্থ করবা? ইঞ্জিনিয়ারিং মানে মুখস্থ না। তুমি যদি ডাক্তার হইতা তাহলে সেটা আলাদা বিষয়, ডাক্তারে ওষুধের নাম মুখস্থ করা লাগে ভাই। কিন্তু ইঞ্জিনিয়ারে তো ভাই এগুলো মুখস্থ বিদ্যা খাটবে না। তোমাকে ইঞ্জিনিয়ারে কি করতে হবে? প্রতিনিয়তই এই যে বিল্ডিং তৈরি করবা, এই বিল্ডিংয়ে নতুন নতুন সমস্যা আসবে। তুমি বইয়ে পড়ছো 5 তলা বিল্ডিংয়ের ডিজাইন, তোমার প্র্যাকটিক্যালি দেখানো হচ্ছে 20 তলা বিল্ডিংয়ের ডিজাইন। কনালা, আপনি তো পড়ছো 5 তলা বিল্ডিংয়ের ডিজাইন, তাই না? তো আপনি এখন 20 তলা বিল্ডিং কেমনে তৈরি করবেন? তো বেটার আপনারা বুঝবেন আগে, তারপরে নিজেই তৈরি করবেন। আমার নিয়মে এইটা, আমি স্টুডেন্টকে বারবার এইটাই বলবো, 1000বারও এইটাই বলবো, ঠিক আছে? আচ্ছা, কতগুলো সংখ্যা বা রাশিকে এইটা দেখো তো, এটা কি? এটাকে তৃতীয় বন্ধনী বলা যায় না? তৃতীয় বন্ধনী বলা যায়। তো নির্ণায়কের বেশ কয়েকটা মাধ্যম আছে অবশ্য, যে তৃতীয় বন্ধনীর মাধ্যমে আবদ্ধ করা যায়, কিংবা দুটো খাড়া বন্ধনী কিংবা ফাঁস বন্ধনী। দেখো আমি যদি এইটাকে বলি যে এটার নাম নির্ণায়ক, হ্যাঁ, এটা একটা কি নির্ণায়ক। তো এইটাকে যদি আমি এরকম করতাম, দেখো দুইটা যদি খাড়া বন্ধনী দিয়ে আবদ্ধ করতাম, এই যে দেখো, এইটাও কিন্তু প্রকাশ মাধ্যম বোঝো তো নাকি? তো এইটাকেও আমি এভাবেও লিখতে পারি, আবার এভাবেও লিখতে পারি, অথবা আমি এই যে এভাবেও লিখতে পারি, ঠিক আছে? এভাবেও আমি লিখতে পারি, ঠিক আছে? সো আমরা এভাবে লিখতে পারি যে কতগুলো সংখ্যা বা রাশিকে তৃতীয়
বন্ধনী বা দুটো খাড়া বন্ধনী দ্বারা আবদ্ধ করলে যে বর্গাকার বা আয়তাকার, বর্গাকারও হতে পারে আয়তাকারও হতে পারে, বর্গাকার কি আয়তাকার কি একটু পরে বলতেছি। আয়তাকার আবদ্ধ করলে যে বর্গাকার বা আয়তাকার বিন্যাস পাওয়া যায় তাকে ম্যাট্রিক্স বলে। ওকে ভাই, বর্গাকার আয়তাকারটা কি জিনিস দেখো, এই জিনিসটা একটু লক্ষ্য করো দেখি, আমি একটু বুঝি। দেখো কি কি আছে বলো দেখি। আচ্ছা, আমি ওখানে কি আছে বাদ দিলাম, আমি এখানে আমার মতো করে লিখি 1 2 3 4 5 6 7 8 9। তো এটার নাম কি? ম্যাট্রিক্স। এটার নাম কি? ম্যাট্রিক্স। 1 মিনিট, লাইভটা আমাকে নজরে রাখতে হবে, নয়তো আবার বন্ধ হয়ে গেলে ঝামেলা। ওকে ওকে, লাইভটা আমি নজরে রাখলাম। এবার আসো, তাহলে এটার নাম কি? এটার নাম হচ্ছে ম্যাট্রিক্স। এটার নাম কি? ম্যাট্রিক্স। এখন এই ম্যাট্রিক্সে আমরা সারি এবং কলামটাকে চিনব। তো এই দিক বরাবর যে মানগুলো থাকবে সেটাকে বলবো সারি, আর এরকম লম্বালম্বি বরাবর যে মানগুলো থাকবে সেটাকে বলবো আমরা কলাম। তো সারি আর কলামটা নিয়ে খুব ঝামেলায় আমরা থাকি, যেমন আমার বিশেষ করে খুব ঝামেলা হইতো যে কোনটা সারি কোনটা কলাম চিনবো কেমনে। তো এই যে মেয়েদের যে শাড়ি আছে না, এই যে মেয়েদের শাড়ি কিন্তু এরকম লম্বা হয়। মেয়েদের যে শাড়ি, এই যে শাড়ি, সেই শাড়ি কি হয়? এরকম লম্বা হয় না? তো মনে রাখবে, এই যে মেয়েদের শাড়ি হবে এরকম লম্বা। আর ছেলেদের যে লুঙ্গি, এই যে লুঙ্গি, ছেলেদের লুঙ্গি কেমন হয়? এই যে এমন হয় না? তো ছেলেদের এই যে লুঙ্গি, এই লুঙ্গি হচ্ছে আমাদের কি হবে? কলাম। লুঙ্গি হচ্ছে কি? আমাদের কলাম। তাহলে আশা করি আর ভুলবা না। তাহলে তুমি যদি এখানে একটু লক্ষ্য করে দেখো, তো এখানে এই যে শাড়ি কয়টা আছে? এই যে একটা শাড়ি আছে, দুইটা শাড়ি আছে, তিনটা শাড়ি আছে কিনা? 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার। তো শাড়িটাকে আমরা এভাবে প্রকাশ করতে পারি যে ইংরেজি রো 1, রো 2 আর হচ্ছে রো 3। এবং এখানে যদি আমরা একটু লক্ষ্য করি, এখানে কিন্তু কলামও রয়েছে 3টা। দেখো এখানে 1টা 2টা 3টা, অর্থাৎ কলাম 1, কলাম 2 আর কলাম হচ্ছে 3। তার মানে 3টা শাড়ি 3টা কলাম, 3টা শাড়ি 3টা কলাম। এইটাকে বলা হয় বর্গাকৃতি। মানে দেখো সব দিকেই সমান, দৈর্ঘ্য প্রস্থ সব দিকেই সমান। তো আয়তাকৃতির বিষয়টা কীরকম দেখো, যেমন দেখো আমি যদি এরকম করে লিখি কিছু, যেমন এই যে এই জিনিসটা 27 18 18, তো এইটাকে আমরা কি বলবো? আয়তাকৃতি। কেন? কারণ একটু লক্ষ্য করে দেখো যে তুমি এটাকে এমনি যদি এটাকে পূরণ করে দাও, দেখো এটা আয়ত হয়েছে কিনা। এটা কি একটা আয়ত হয়েছে? এটা কিন্তু একটা আয়ত হয়েছে। সো এটাকে আমরা এভাবেও ব্যাখ্যা দিতে পারি যে এখানে আছে ভাইয়া শাড়ি কয়টা? দেখো 1টা 2টা 3টা শাড়ি আছে। কিন্তু কয়টা শাড়ি আছে? 3টা। 1টা 2টা 3টা, আর 1 আর 2 আর 3, 3টা শাড়ি আছে, অর্থাৎ রো 3টা। আর কলাম কয়টা আছে? কলাম কিন্তু শুধু একটা আছে। তাহলে শাড়ি কলাম যদি না মেলে তাহলে এটাকে আমরা বলবো আয়তাকৃতির। আর বর্গাকৃতির কাকে বলবো? শাড়ি কলাম মিললে আমরা বর্গাকৃতির বলবো। সো এগুলো অনেকেই পারো আমি জানি, বাট তোমাদেরকে ধৈর্য সহকারে এগুলো লক্ষ্য করতে হবে বা দেখতে হবে। মনে রাখবা তুমি পারো ভালো কথা, কিন্তু তোমার যে করো যে কি বলবো, একটা এই যে মেধার যে মেধাটা আছে, এটাকে ধরে রাখার জন্য তোমাকে ধৈর্যও ধরতে হবে। এই জিনিসটা আমি বারবার ক্লাসে বলি, তোমার যদি মেধাটাকে তুমি ধরতে রাখতে চাও তাহলে তোমাকে পারতে হবে না, তোমাকে ধরে রাখতে হবে। সেটা কিভাবে ভাইয়া? এই যে বিষয়গুলো তুমি যদি পারো, তবু চোখে চোখ রেখে এভাবে দেখতে হবে, চুপচাপ দেখবা, আর কিছু করার দরকার নেই। হ্যাঁ তুমি পারো ঠিক আছে, কিন্তু দেখবা তুমি এই পারার মাঝে যদি একটা অজানা যে বিষয়গুলো আমি এখানে বললাম, যদি একটা অজানা বিষয়ও জানো, সেটাও সুন্দর করে নোট করে রাখো, সেইটাই তোমার মেধাটাকে একটু বাড়াই দিবে। আর যদি তুমি বলো যে না ভাই সব পারি, ক্লাস করবো না আমি, বাদ দেন, ক্লাস করার কী দরকার, সবই পারি, তখন থেকে তোমার অধঃপতনটা শুরু হবে। বিশ্বাস হয় না এটা? আমি এটার উদাহরণটা আজকে দিলাম না, আমি আরেকদিন আরেকটা ক্লাসে দিয়ে দেবো। তবে এইটার উদাহরণ হিসাবে তুমি কিন্তু পরবর্তীতে নিজেই দেখতে পারো ভবিষ্যতে। এখন যদি এই কাজটা করো,
আমার অনেক ভালো ভালো মেধাবী ফ্রেন্ড এইটার কারণে কিন্তু মানে একদম শেষ হয়ে গেছে, বুঝছো? আমার মানে মেধাবী বলতে গেলে এমন মেধাবী যারা ক্লাসে 1 রোল ছিল, 1 রোল, বুঝছো? আমার ক্লাসে আমার অবস্থান ছিল মনে করো যে 3 রোল 2 রোল, ওদের অবস্থান ছিল 1 রোল করে। তাদের অবস্থানটা আজকে খুবই খারাপ, বুঝছো? কারণ তারা অধিক মেধাবী হওয়ার কারণে সব কিছুকে আর গুরুত্ব খুব একটা দেয়নি, যার কারণে ওই মেধাটা তার ধরে মানে ওই টিকে নেই বেশি দিন, সে ধৈর্য ধরেনি। সো ধৈর্য রাখবা, ধৈর্য ধরে কাজ করবা, হ্যাঁ? তো আমরা ম্যাট্রিক্স কাকে বলে আমরা শিখলাম, ওকে? তো এইবার আসো যে ভাইয়া আমাদের তো নির্ণায়কে যাওয়ার কথা ছিল, রাইট? ওকে, নির্ণায়কে যাওয়ার কথা ছিল। আমরা এবার একটা কাজ করি। কি কাজ? এই জিনিসটা বড় না, বিশাল বড় একটা না? আরে বাবা বিশাল বড় একটা। আর ঠিক আছে ভাইয়া, আপনি এটাকে এ ধরে নেন, ধরতে পারবো কি না? আমি ধরলাম যে এই পুরা মানটা এ, ওকে? এখানে গুণ আছে, গুণ দিলাম। আর এই পুরা মানটাকে আমি ধরলাম বি। কোনো সমস্যা আছে তোমার? না ভাইয়া, কোনো সমস্যা নেই। আর এই পুরা মানটাকে আমি ধরলাম সি। কোনো সমস্যা? আশা করি কোনো সমস্যা নাই। তাহলে এখন আমার লাগবে কি কি বলো দেখি? ভাই আমার তো লাগবে শুধু এক্স এর মান, ওয়াই এর মান, জেড এর মান। কারণ কি? কারণ আমার বলছে আপেলের দাম কত, কমলার দাম কত, আঙ্গুরের দাম কত ভাইয়া। তাহলে আমার এক্স ওয়াই জেড লাগবে। এর কি প্রয়োজন আছে? এর প্রয়োজন নেই। তাহলে এটা এখানে কি আকার আছে? গুণ আকার আছে। এটাকে যদি আমি এই সাইডে নিয়ে যাই তাহলে এটাকে আমরা কিন্তু ইনভার্স আকারে পাবো কি না? পাবো। তবে এইটাকে এই সাইডে নিয়ে যাওয়ার একটা কৌশল আছে যেটাকে বলে একক ম্যাট্রিক্স। ওইটা আমি বলতেছি না ভাই, অত কিছু জানারও দরকার নেই। তুমি শুধু এতটুকু জানো যে এটা গুণ আকারে আছে, গুণটা এদিকে গেলে কি হবে? এ ইনভার্স হবে। হবে কি না? হবে। এখন এই যে এ ইনভার্স আসলো, সেটা কার সূত্র? বি বের করার সূত্র, অর্থাৎ এক্স ওয়াই জেড বের করার সূত্র। আমাদের লক্ষ্য কি? এক্স ওয়াই জেড বের করে তো, নাকি? তো এখন এই এ ইনভার্সটা ভাইয়া কি জিনিস? এই এ ইনভার্সের সুন্দর সূত্র আছে, বা আমরা এই ইনভার্সটাকে সুন্দরভাবে লিখতে পারি। কিভাবে? দেখো, যে আমরা এটাকে লিখতে পারি এইভাবে যে দেখো, অ্যাডজেক্টিভ অফ এ ডিভাইডেড বাই হচ্ছে তোমার এই যে দেখো একটা খাড়া বন্ধনী দিছি আমি, খাড়া বন্ধনী কি দিছি? ডিভাইডেড বাই হচ্ছে এ দিছি। তো এই যে খাড়া বন্ধনীটা দেখতেছো, এই খাড়া বন্ধনীটাই কিন্তু নির্ণায়ক। অর্থাৎ যদি তৃতীয় বন্ধনী থাকে এরকম, সেটাকে বলা হয় ম্যাট্রিক্স, কিন্তু খাড়া বন্ধনী আসলে সেটাই হবে নির্ণায়ক। তো আমি যদি লক্ষ্য করি যে এই ইনভার্সটাকে সমাধান করতে গিয়ে কী লাগতেছে? আমার নির্ণায়ক লাগতেছে। তো এখন আমি যদি নির্ণায়ক না করেই এই ম্যাট্রিক্সটা করতে যাই, তাহলে কি আমি ম্যাট্রিক্স করতে পারবো? বোঝো না মনে হয় না? দেখো, আমি ম্যাট্রিক্সটা সমাধান করতেছিলাম, তো ম্যাট্রিক্সটা সমাধান করতে গিয়ে এই ইনভার্সের সূত্রে দেখতে পাচ্ছি কি আছে? নির্ণায়ক আছে। সো এই নির্ণায়কটা যদি তুমি না পারো, তুমি কি ম্যাট্রিক্স পারবা? পারবা না। যার কারণে এই নির্ণায়কটা বইয়ে প্রথম অধ্যায় দিছে, তারপরে ম্যাট্রিক্স দিছে। আগে তুমি বাবা নির্ণায়ক শেখো, তারপরে তুমি ম্যাট্রিক্স করো। সো বলো তো এতটুকু বুঝছো কিনা সবাই? সো সবাই এতটুকু বুঝছো কিনা একটু জানাও। আমি এবার বই খুলতেছি, কারণ মোটামুটি আমার বেসিক যা দেওয়ার শেষ। এবার তোমাদেরকে বই থেকে কিছু ইম্পর্টেন্ট ম্যাথ দেবো। এবং মনে রাখিও, আমি যা বেসিক তোমাদেরকে দিচ্ছি এখন, আমি কিন্তু ম্যাথ যেহেতু 5,000 টাকার ভাই মেধাবৃত্তি পরীক্ষা, ম্যাথ কিন্তু অতটাও আমি সহজ দেব না। আপনারা যতটা সহজ ভাবতেছেন অতটাও সহজ দেব না, একটু প্যাচগোজ তো দেবই আমি। প্যাচগোজ অবশ্যই থাকবে। তো খুবই ভালো করে বেসিক জানবেন, এবং সেই বেসিকটার উপর ডিপেন্ড করে আপনারা বইয়ের ম্যাথ করবেন, প্লাস আপনারা বুয়েটের যে ম্যাথগুলো আছে সেই ম্যাথগুলো করবেন। আপনারা দেখবেন একটা বিষয় আমি বলে দিই আপনাদেরকে। এই যে আপনাদেরকে বললাম আমি একটা বিষয়, দেখেন আমি একটা বিষয় আপনাদের কী বললাম দেখেন তো, বুয়েটের কথা বললাম না? এখন কিছু ব্যক্তি আছে কি করবে জানেন? আপনাদের এই কথাটা শুনে বা আমার এই কথাটা শুনে হাসবে বা হাহা দিবে। আরে ভাই, প্রথম সেমিস্টার উঠছে, বুয়েটের ম্যাথ করতে বলতেছে। মানে এদেরকে আমি যে কি বলবো, আসলে আমার বলার মতো কিছু নাই। ধরেন আপনি প্রথম সেমিস্টারে আছেন, এখন আপনি যদি বুয়েটের ম্যাথ করেন কিংবা রুয়েটের ম্যাথ করেন, তাহলে সমস্যাটা কোথায়? এখানে হাস্যকরের বিষয়টা কি আমি তো বুঝলাম না। আপনি দেখবেন যে আপনি যদি এইচএসসিতে থাকতেন, এখন আপনার যদি টার্গেট মেডিকেল হতো কিংবা বুয়েট হতো, আপনাকে মাস্ট বি ওই সময় থেকেই পাঠ্য বই ভালোভাবে পড়তে হতোই, প্লাস
আপনাকে এদিকে বিভিন্ন ধরনের প্রশ্ন ব্যাঙ্গ সলভ করা তখন থেকে শুরু করতে হতো। আপনি বিভিন্ন ধরনের যারা ইন্টারভিউ দেয়, বুয়েটে ফার্স্ট হয়, সেকেন্ড হয়, থার্ড হয়, ওদের কাছে মুখে শুনিয়েন তো ওরা কবে থেকে প্রিপারেশন নিয়েছিল, তাহলে আপনি কেন নেবেন না ভাই? আপনি তো ডুয়েটের প্রিপারেশন নেবেন, তাহলে আপনি কেন পরে নেবেন, কিংবা আপনি কেন বুয়েটের ম্যাথ করবেন না? তো আমি আপনাদের কি বললাম, যে আমি আপনাদের যে মেধাবৃত্তি পরীক্ষাটা নেব, সেখানে অবশ্যই আমি বিভিন্ন ধরনের যে তোমাদের ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটিগুলোর যে পরীক্ষাগুলো আছে, সেই পরীক্ষাগুলোতে যে নির্ণায়ক ম্যাট্রিক্সের প্রশ্ন আসে, আমি সেখান থেকে অবশ্যই দেব, কারণ তোমাদের যথেষ্ট মেধা আছে, তোমরা চাইলে ওটা করতে পারবা, কিন্তু তোমার মেধাটাকে খাটাচ্ছ না। কারণ কি? কারণ না করলেও হয়, না করলেও কি চলে ভাই, না করলেও তো হয়, ওটা তো আসবে না। হ্যাঁ আমি জানি ওটা আসবে না, বাট তোমাকে ওটা করতে হবে। আমি ওরকম টাইপেরও কিছু ম্যাথ লাস্টে করাই দেব শেষ ক্লাসে। ম্যাথের নির্ণায়ক ম্যাট্রিক্স শেষ হয়ে গেলে আমি শেষ ক্লাসে আমি ডুয়েটের এবং রুয়েটের কিছু ম্যাথ করাবো নির্ণায়ক ম্যাট্রিক্সের, ঠিক আছে? সো সবসময় মাথায় রাখবা যে তুমি বেসটা শিখবা, ঠিক আছে? তোমার কে কি বললো না বললো ওদের কথা কান দেওয়ার কোনো প্রয়োজন নাই, ঠিক আছে? ওকে, তো তোমরা যারা এই যে ডুয়েটের কোর্স কিনতে চাচ্ছ, কোর্স নিয়ে ফেলবা। যেমন ধরো সাপোজ দেখো, আমি 99 টাকার একটা ম্যাথের কোর্স দিছি ডুয়েটের। তো ওই কোর্সটা আমি দিলাম, দেওয়ার পরে দেখলাম কি যে যারা ডুয়েটে পড়ে অলরেডি বা চান্স পেয়েছে, তারা দেখলাম যে বিভিন্ন ধরনের কমেন্ট করা শুরু করলো। কীরকম কমেন্ট? যে ভাই আপনি তো এখনও চান্স পাননি বা আপনি তো ওই জায়গায় জানোনি, তা আপনি কেমনে ক্লাস নেবেন, আপনি কিভাবে নেবেন? তাদের সমস্যাটা দেখো সবচেয়ে বেশি। দেখো আমি তোমাদের ক্লাস নেব ডুয়েট অ্যাডমিশনের, সমস্যাটা আমার না, ওদের সমস্যা বেশি, বা ওদের মাথা ব্যথাটা একটু বেশি, যে আমি কেমনে ক্লাস নেব। সেটা তো পার্সোনালি আমার ব্যাপার। আমি পড়াবো কেমনে বা স্টুডেন্ট আমার কাছে পড়বে কিনা, সেটা আমার ব্যক্তিগত ব্যাপার। সো ব্যক্তিগত ব্যাপারে আপনারা ইন্টারফেয়ার কেন করলেন বা করতেছেন আমি তো বুঝতেছি না। আমি তো আপনাদের বিষয়ে কখনো ইন্টারফেয়ার করি না। বা আপনি যদি একটা কোর্স চালু করেন ডুয়েটের বা যে কোনো কিছু চালু করেন, আমি সেখানে ইন্টারফেয়ার করতে চাই না, আপনাকে অবশ্যই আমি সাপোর্ট করব। কিন্তু এই যে আমরা যারা ডুয়েটে পড়ি, যে সকল বড় ভাই বা যারাই পড়ি না কেন, আমরা বড় গলায় বা বুকে হাত দিয়ে এখন পর্যন্ত কেউ বলতে পারবো না যে ডুয়েটের বড় ভাই দ্বারা পরিচালিত এমন কোনো ডিপ্লোমা সেক্টরের অনলাইন প্ল্যাটফর্ম আছে যেই প্ল্যাটফর্মে সঠিকভাবে সম্পূর্ণভাবে ডুয়েট অ্যাডমিশনের অনলাইন কোর্স করানো হয়। যদি করানো হতো, আজকে ডুয়েট অ্যাডমিশনে শিক্ষার্থীর সংখ্যা কখনোই কমতো না, শিক্ষার্থীর সংখ্যা প্রায় 3-4 গুণ বেড়ে যেত। মধ্যবিত্ত পরিবারের শিক্ষার্থীরা এটা গাজীপুরে যাইতে পারে না, যার কারণে এই সমস্যাটা তৈরি হচ্ছে। কিছুদিন আগেই পরীক্ষা হলো, কিছুদিন আগে বিভিন্ন ধরনের ভিডিওতে দেখলাম ইন্টারভিউ নিচ্ছে ভাইয়েরা, যে ডুয়েটের শিক্ষার্থীরা কেন কমে যাচ্ছে। এখন আমি ওই কোর্সটা যখন দিলাম, এখন এই কোর্সটা দিলেই সমস্যা হয়ে গেল। তাহলে সমস্যাটা যদি সেখানে হয়, তাহলে আপনারা আমাদেরকে শিখান, আপনারাই চালু করেন ভালো কোর্স। আমি ওখানে বলেই দিলাম তখন পোস্টে যে আমি তাহলে আপনাদের কোর্সে ভাই ভর্তি হচ্ছি। আমি নিজেও ভাই কোর্স খুঁজতেছি যে আমি কই পড়বো। আমি যে সিভিল নিয়ে পড়ি, আমি তো ডুয়েটে যাবো না, তা আমি কই পড়বো আসলে? তা আমাকে বাধ্য হয়ে কী করতে হয় জানো? আমাকে বাধ্য হয়ে এই যে SCS আছে তোমার অনলাইন প্ল্যাটফর্ম বা বন্দি পাঠশালা আছে, আমাদের ইঞ্জিনিয়ারিং কোর্সগুলো করতে হচ্ছে আমার। কারণ এখানে তো নাই, ডিপ্লোমাতে আমি তো চিনিও না, ভরসা কোথায় পাবো? ভরসা তো কোথাও নাই। বা ফ্যামাসির যে একটা বিষয় আছে, টিচারের একটা ফ্যামাসির বিষয় আছে না? বা ধরো এই যে আমি তোমাদেরকে পড়াই, তোমাদের কি মনে হয় আমি এখানে হাঁকা এসে দাঁড়াইছি নাকি? তোমাদের যে ডেডিকেটেড দিয়ে পড়াই না, আমি জীবন দিয়ে পড়াই তোমাদেরকে জীবন দিয়ে পড়াই জন্য তোমরা আমাকে এত ভালোবাসো বা তোমরা আমাদের ক্লাস করো, ঠিক আছে? তোমাদের এই যে একটা ভালোবাসা তৈরি হয়েছে কারিগরি পাঠশালার প্রতি, এই ভালোবাসাটা অন্য কোনো প্ল্যাটফর্মে আমি জানি না আছে কিনা। এই বিশ্বাসটা কারিগরি পাঠশালার প্রতি একটা বিশ্বাস তৈরি হয়েছে স্টুডেন্টদের, কিন্তু গত এত দশক ধরে গেছে, সময় পার হয়ে গেছে, এখন পর্যন্ত আমি ডুয়েট অ্যাডমিশনের কোনো বিশ্বস্ত কোর্স খুঁজে পাইনি। আমি নিজে খুঁজে পাইনি। আমি জানি না ভাই, আপনারা যদি খুঁজে পান আমাকে দিয়ে দিবেন, আমি কোর্সটা অবশ্যই দেখব বা আমি নিজে পড়বো বা মানুষকে আমি সাজেস্ট করবো এই কোর্সে ভর্তি হওয়ার জন্য। কিন্তু আমি তো খুঁজে পাই নাই, আমি তো কোনো বুস্টও দেখি না। বা আমি যদি এটাও বলি, সত্য কথা যদি বলি, গাজীপুরে অনেক কোর্সিং আছে, ডুয়েটে যারা ফার্স্ট সেকেন্ড থার্ড হয় ওদের যে কোনো ব্যানারও দেখিনি। তোমরা দেখছো নাকি বলবো আমাকে? পলিটেকনিকের সামনে হাঁটাচলা করো না তোমরা কি যে কোনো দেখছো
যে ডুয়েটে এই ভাই ফার্স্ট হয়েছে, ব্যানারটা এরকম করে লাগানো আছে, যেমনটা আমরা দেখি উদ্ভাসের চারিদিকে ব্যানার, চারিদিকে তুমি উদ্ভাস রেটিনার ব্যানার দিয়ে ভর্তি পাবা, যে বুয়েটে ফার্স্ট হইলো, মেডিকেলে ফার্স্ট হইলো, রেটিনাতে ফার্স্ট হইলো, ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফার্স্ট হইলো। বাংলাদেশে ডিপ্লোমাতে এরকম কোনো কিছু আছে নাকি? পোস্টার লাগানোর বিষয়টা নেই। এখন যে চালু করতে যাবে তাকেও চালু করতে তারা দিবে না, সমস্যাটা এই জায়গায়। ঠিক আছে, সো এগুলো কথা বলতে ভাই আসলে খারাপ লাগে, বুঝছো? তোমাদেরকে বললাম, ছোট মানুষ, তাও তোমাদেরকে এই বিষয়গুলো বললাম, কারণ তোমরা আগামী দিনের ভবিষ্যৎ আমাদের, তোমরা আগামী দিনে আমাদের ভবিষ্যৎ। তোমরা হয়তো কারিগরি পাঠশালা একদিন ক্লাস নিবা, তোমরা আমার ক্লাস না নাও, তোমরা একটা অনলাইন প্ল্যাটফর্ম খুলিও। কারিগরি পাঠশালা থেকে যারা আজকে বের হয়ে গেছে বা যারা আগে ক্লাস নিত, তারা কিন্তু এখন বিভিন্ন ধরনের অনলাইন প্ল্যাটফর্ম খুলছে ডিপ্লোমা সেক্টরে। সো আমি তাদেরকে রেসপেক্ট করি, কারণ কি? কারণ ডিপ্লোমা সেক্টরে কোনো অনলাইন প্ল্যাটফর্মই ছিল না, খুব ভালো একটা লাইভ ভিত্তিক কোর্সই ছিল না। এই যে ক্লাস সুন্দর করে করতেছো, এত সুন্দর গোছানোভাবে লাইভ ভিত্তিক কোর্স ছিল না ভাই। আমি এগুলোকে মানে কষ্ট করে করে তিলে তিলে এগুলোকে বড় করছি, তিলে তিলে বড় করতেছি, আরও সামনে আরও আপডেট পাবা। এই যে ওয়েবসাইটটা আমি তৈরি করছি, এই ওয়েবসাইটে আরও আপডেট পাবা। এটা 10 মিনিট স্কুলের মতো ওয়েবসাইট তৈরি হয়ে যাবে। এটা সবাই এখন থেকে এটাকে চিনবে, কারিগরি সেক্টর অবশ্যই চিনবে। এটা আমাকে চেনার দরকার নাই, আমাকে চেনার দরকার নেই, কারিগরি সেক্টর চিনুক। আমি কারিগরি সেক্টরকে চেনার জন্য এখানে আসছি। আদার্স আমার কোনো ভাই দরকার ছিল না ভাই এখানে আসার। আমি ভালোভাবে পড়াশোনা করতাম, আমার চাকরি ইনশাল্লাহ হয়ে যেত, আমি এতটুকু কনফিডেন্স আমার আছে। আমি যদি এখনও এটা বাদ দেই, আমি যদি এখন আবার পড়াশোনা শুরু করি, হ্যাঁ, আমার চাকরি হয়ে যাবে। পাশ করার পরে আমি ইনশাল্লাহ যে কোনো পরীক্ষা দিলেই আমি টিকে যাবো ইনশাল্লাহ। আমার এতটুকু কনফিডেন্স আছে, আমি জানি আমি টিকবো ওখানে। তাহলে কেন করতেছি এই কাজগুলো? এই কাজগুলো আমি এই কারণেই করতেছি যে আমার ডিপ্লোমা সেক্টর কেন অবহেলিত, ওয়াই। তো তোমরা নতুন, তোমাদের ডেডিকেটেডটা হওয়া উচিত এইটা, ডেডিকেটেড সবার এটা থাকবে। ডিপ্লোমা সেক্টর কেন অবহেলিত? যারা ডিপ্লোমা সেক্টরকে উন্নত করতে চাচ্ছে তাদেরকে হেল্প করবা, তাদের বিরুদ্ধে কখনো কথা বলিও না, বা কথা মানে কেমন জানি বিষয়টা হয়ে যায়। ভাই আপনি তো নিজেও ডিপ্লোমাতেই পড়েন, সো ডিপ্লোমাকে যারা উন্নত করতেছে বা ডিপ্লোমাকে নিয়ে যারা কাজ করতে চায়, তাদের বিরুদ্ধে আসলে এইভাবে কথা বলে বা তাদেরকে অপমান করে কথা বলতে আপনাদের কি লাভ হচ্ছে? আমি তো আসলে বুঝতেছি না বিষয়টা। আমি তো বললাম যে আমরা যদি এই বিষয়টা ভালোভাবে করতে না পারি, আপনাদের যদি মনে হয় যে আমরা এটা করতে পারতেছি না, তাহলে আপনারা শুরু করেন, আমরা আপনাদেরকে সাপোর্ট করব, কোনো সমস্যা নাই এখানে। কিন্তু অন্ততপক্ষে ডিপ্লোমা সেক্টর কাজটাকে আমরা উন্নত করি সবাই মিলে, এতটুকুই তোমাদেরকে আমি বললাম। ঠিক আছে, তোমরাও এই কাজটা করবা। তাহলে আমরা ফাইনালি যেটা শিখলাম যে সব কিছুতেই যেহেতু নির্ণায়কটা আগে আসছে, তো নির্ণায়কটা আমাকে আগে শিখতে হবে। তাহলে এখন এই নির্ণায়ক থেকে কিন্তু কোশ্চেন মোটামুটি একটু কম থাকে, আর ম্যাট্রিক্স থেকে কোশ্চেনটা একটু বেশি থাকে, কারণ ম্যাট্রিক্সটা একটু কঠিন টাইপের, বুঝছো? যেটা কঠিন সেটা থেকে কোশ্চেন বেশি থাকে। ঠিক আছে, তো নির্ণায়ক খুব সহজ বিষয়, আর এদিকে যে তোমার ম্যাট্রিক্সটা আছে এইটা একটু কঠিন, বেশি কঠিন না, একটু কঠিন বলবো। হ্যাঁ, অতটুকু কঠিন বলা যাবে না। ঠিক আছে, আচ্ছা, তাহলে এখন আমি যদি নির্ণায়কের, তাহলে যেহেতু সব কিছু বলেই দিলাম, তাহলে এখন নির্ণায়কের মেইন ফরম্যাটটাতে নিয়ে আসি। তাহলে একটু নির্ণায়ক লেখা শুরু করি। নির্ণায়ক, এখন একটু আমরা দ্রুত যাব। তাহলে নির্ণায়ক, তাহলে আমরা কি বুঝলাম যে ভাইয়া এরকম খাড়া বন্ধনী থাকবে, আগের মতোই সব কিছু, তবে এখানে শর্ত দুইটা থাকবে। কয়টা শর্ত? দুইটা শর্ত। শর্তগুলো আমি একটু দেখে নিই। নির্ণায়কটা তৈরি করার শর্ত, কি কি শর্ত হলে আমরা নির্ণায়ক বলতে পারবো? প্রথমত আমাদের এরকম খাড়া বন্ধনী থাকতে হবে। কি থাকতে হবে? খাড়া বন্ধনী। এটা তোমরা চাইলে লিখে নিতে পারো বা নোট করে নিতে পারো, এগুলো কাজে দিবে। দ্বিতীয়ত বর্গাকৃতির হতে হবে। বর্গাকৃতি মানে কি বলো দেখি, কমেন্টে এখন বলো দেখি তোমাদের মনে আছে কিনা। বর্গাকৃতি হতে হবে, বলো কমেন্টে আমাকে উত্তর দাও যে বর্গাকৃতির মানেটা কি। খাড়া বন্ধনী হবে, বর্গাকৃতির হবে। সো বর্গাকৃতির মানে কি বলো দেখি। রো সারি সেম হলে ওকে বর্গাকৃতির হবে। গুড। দৈর্ঘ্য প্রস্থ সমান, ওকে গুড। কলাম সারি সমান, ওকে ওকে গুড, ভেরি গুড, ওকে ভেরি গুড।
ওকে, গুড। তাহলে আমরা মনে রাখবো যে বর্গাকৃতির হবে। হ্যাঁ, বর্গাকৃতির বানানটা মনে হয় আমার ভুল হয়েছে, এটা হিসি হবে আর কি। সো বর্গাকৃতির হবে, তো যে কোনো কিছু ধরে নিতে পারো। যেমন ধরো সাপোজ এইটা একটা নির্ণায়ক। হ্যাঁ, এটা একটা কি নির্ণায়ক। তো এখন আমরা বুঝলাম যে নির্ণায়কের শর্ত এগুলো। এখন নির্ণায়কে কি কি ভাইয়া ম্যাথ আসতে পারে সেগুলো আমরা একটু লিখে দিই। হ্যাঁ, তো কি কি ম্যাথ আসবে এই পয়েন্টটা একটু দেখো, কি কি ম্যাথ আসবে আমরা একটু দেখি। নাম্বার 1, মান নির্ণয় সংক্রান্ত ম্যাথ থাকবে। কি নির্ণয়? মান নির্ণয়। 2 নম্বর থাকবে অনুরাশি ও সহগুণক সংক্রান্ত ম্যাথ, সহগুণক। ঠিক আছে, কয়টা? মান নির্ণয়, অনুরাশি অথবা সহগুণক। সো এই দুটা টাইপের ম্যাথ সাধারণত আমাদের এই নির্ণায়কে রয়েছে, আর খুব একটা বেশি নাই। সো বাদ বাকি যদি আমি সংক্ষিপ্ততে যাই আর রচনাতে যাই, প্রমাণ আছে, তবে ওই জিনিসটা এই মান নির্ণয়ের সাথে সম্পর্কযুক্ত। ঠিক আছে, তো আমরা প্রথমে মান নির্ণয় করাটা শিখবো। হ্যাঁ, অনেকেই, আমি জানি যে তোমরা অনেকেই মান নির্ণয় এগুলো করতে পারো। ঠিক আছে, সো আমরা চলো প্রথমে মান নির্ণয় করা শিখি। আমরা এইটাতে গিয়ে মান নির্ণয় করব। তো মনে করো যে তোমার কাছে এই ম্যাথটা দিছে, যে 1 নম্বর ম্যাথ, যে এত এর মান নির্ণয় করো। এরকম কোশ্চিন তোমরা পাবা হচ্ছে অতি সংক্ষিপ্ত কোশ্চিন। কোন কোশ্চিনে পাবা? অতি সংক্ষিপ্ততে। তাহলে এইটাকে আমরা যখন সমাধান করব তখন আমরা সুন্দর করে আবার আমরা এরকম করে খাড়া বন্ধনী দিয়ে আমরা এই উপাদানগুলোকে লিখে নেব। লিখে নেওয়ার পর আমরা এখানে এই সারি দিয়েও করতে পারি, এই কলাম দিয়েও করতে পারি, যে কোনোভাবে আমরা মান নির্ণয় করতে পারি। কীভাবে ভাইয়া? বিষয়টা বুঝাই দেন ভালোভাবে। দেখো এখানে এই সারিতে যে 3টা উপাদান আছে, আমি এই 3টা উপাদানকে নিয়ে কিন্তু মান নির্ণয় করতে পারি। কীরকম দেখো, 1 নিলাম প্রথমে, তারপর আমি এখানে একটা ফাঁকা দেবো আর কি, ফাঁকা দিই, তারপরে 2 নেব, তারপর 3 নেব। 1 নিছি, 2 নিছি, 3 নিছি, অর্থাৎ এই সারি নিয়ে কাজ করছি। অথবা আমি যদি আরেকভাবে নেই, অথবা আমি চাইলে এইটাকেও নিতে পারতাম, অর্থাৎ 2, 5, 8। অথবা আমি যদি চাই আমি এইটাকেও নিয়ে করতে পারতাম, বা আমি এইটাকে নিয়েও করতে পারতাম, মানে তোমার ইচ্ছা। যে কোনো একটা সারি অথবা যে কোনো একটা কলাম দিয়ে তুমি মান নির্ণয় করতে পারবা। তো এরপরে কি করতে হবে ভাই? দেখো যে আমি যদি এই 3টা কি নেই, এই প্রথম উপাদানগুলো নেই, তাহলে আমাকে এরপরে যেটা দিতে হবে, এরকম আরও ছোট ছোট খাড়া বন্ধনী দিতে হবে। তাহলে খাড়া বন্ধনী এই যে মাঝখানে ফাঁকা জায়গা, তাহলে ফাঁকা জায়গাতে অবশ্যই কোনো কি হবে? প্লাস, মাইনাস, গুণ, ভাগ, এগুলো কোনো কিছু হবে। তো সেটা আমরা বোঝার জন্য এখানে আমরা একটা সিম্পল ওয়ে চিন্তা করব। প্লাস মাইনাস প্লাস, মাইনাস প্লাস, মাইনাস প্লাস, মাইনাস প্লাস। এই যে ওয়েটা আমরা চিন্তা করলাম, এই ওয়ে অনুযায়ী আমরা সাধারণত এখানে চিহ্ন বসাবো। কীরকম দেখো, যে এই যে 1, 2, 3, তাহলে এই যে 2 এর আগে কি আছে? মাইনাস আছে, তাহলে এই মাইনাসটা আমরা কোথায় বসাবো? এখানে বসাবো। তারপর এই যে 3 আছে, এই 3 এর আগে কি আছে? প্লাস আছে, তাহলে প্লাসটা কোথায় বসবে? এখানে বসবে। সিম্পল। তাহলে এরপরে আমরা কি করতে পারি ভাইয়া? এরপরে আমরা যদি এখানে একটু লক্ষ্য করি, এখানে ওই সেম কাজটা আমরা যদি করি, দেখো তুমি যদি এইটা করতে চাও, এখানে ওই সেম কাজটাই করবা। তাহলে এটা কোনটা নিচে আমরা? 2, 5, 8। তাহলে 2 এর সামনে কি আছে? মাইনাস, তাহলে আমরা 2 এর সামনে অবশ্যই একটা মাইনাস বসাবো। তারপরে 5 এর সামনে কি আছে? প্লাস, 8 এর সামনে মাইনাস। তাহলে আমি এইটা দিয়েও করতে পারি, তবে এইটার চিহ্নগুলো কি হবে? এরকম আলাদা হবে। তাহলে আমরা এই ভেজালগুলোতে যাব না, আমরা যেটা সহজ, কি এই যে প্রথম সারিটা সহজ, আমরা প্রথম সারি দিয়ে করব। ঠিক আছে, ক্লিয়ার? তোমরা চাইলে বাসায় এগুলো প্র্যাকটিস করবা। ওকে, তো আমি এইটা দিয়ে করাচ্ছি। তাহলে এখন আমরা যেটা করতে পারি, যে প্রথম সারি বরাবর আমি যেহেতু প্রথম উপাদানটা নিয়েছি, এই প্রথম উপাদান বরাবর আমি একটা মান এরকম টান দেবো আর কি, বোঝার সুবিধার্থে। তোমরা চাইলে পরীক্ষার হলে, তোমরা অবশ্য পরীক্ষার হলে এগুলো টানাটানি করবে না, তোমরা এটা মনে মনে এরকম করে নিবা আর কি। হ্যাঁ, তো 5 এবং 6, এই 5, 6, 8, 9, এই 4টা মান কিন্তু অবশিষ্ট। তাহলে এই 4টা মান এখানে বসাই দেব। বুঝো নাই? 1 নিছি না, এই 1 বরাবর সারি এবং কলাম বাদ, তাহলে যে 4টা থাকবে সেই 4টা এখানে বসাই দেব। সেমভাবে এই যে 2 আছে না, এই 2 বরাবর মনে করো এবার, এই 2 বরাবর মনে করো এবার এই যে এইটা বাদ যাবে, আবার এইটা বাদ যাবে, রাইট? 2 বরাবর কলাম বাদ, সারি বাদ, তাহলে কি দেখবে? 4, 6, 7, 9। তাহলে সেমভাবে যদি আমি 3 বরাবর বাদ দিই, তাহলে 3 বরাবর এইটা বাদ যাবে, আবার এইটা বাদ যাবে, তাহলে কত কত থাকবে? 4, 5, 7, 4, 5, 7, 8। তাহলে এবার আসো যে কাজটা করবো আমরা, এখানে 1 যা আছে তাই থাকবে,
এখানে এই খাড়া বন্ধনী উঠাই দিয়ে আমি ফার্স্ট ব্র্যাকেট দেবো, খাড়া বন্ধনী উঠাই দিয়ে ফার্স্ট ব্র্যাকেট দেবো, এই যে খাড়া বন্ধনী উঠাই দিয়ে আমি কি দিলাম ফার্স্ট ব্র্যাকেট দিলাম, সিম্পল কাজ। প্রথমে খাড়া বন্ধনী তারপর ফার্স্ট ব্র্যাকেট। এইবার আমাকে আড়াআড়ি গুণ করতে হবে। তাহলে 5 আর 9 যদি আড়াআড়ি গুণ করি তাহলে কত হয়? 5 লং 45 হয়। সূত্রের একটা অলওয়েজ মাইনাস ব্যবহার করতে হবে। সূত্রের একটা অলওয়েজ কী ব্যবহার করতে হবে? মাইনাস। 6 আসতে কত হয়? 48। আবার তাহলে এখানে 2 আছে, 2 থাকবে। 4 এবং 8 কি করব? গুণ। তাহলে 4 আসতে 32। সূত্রে কি দেব? মাইনাস। 7 আর 6 গুণ করলে কত হয়? 6 7 42 প্লাস 3। 4 আসতে 32 মাইনাস 5 7 35। তাহলে আমরা যদি এবার ক্যালকুলেশন করি তাহলে আমরা এখানে কি পাবো? -3 পাবো। ওকে, আবার এখানে যদি আমি ক্যালকুলেশন করি এখানে কিন্তু -6 আসবে। কত আসবে? 32 থেকে মাইনাস কত? 42 মাইনাস করলে 6 আসবে। সেই -6-এর সাথে যদি আবার মাইনাস গুণ করি তাহলে মাইনাসে মাইনাসে কী হবে? প্লাস। তাহলে মাইনাসে মাইনাসে হবে প্লাস, আর 2-এর সাথে 6 গুণ করলে কত হবে? 12। সেই 12 এখানে। তারপরে আবার দেখো এখানে কি আছে? +3। এখানে যদি আমি 32-এর থেকে 35 বাদ দিই তাহলে কত হবে? -3। তাহলে সেই -3 আর এই যে প্লাস, তাহলে মাইনাসে প্লাসে কী হবে? মাইনাস হবে না? তাহলে সেই 3-এর সাথে এখানে বিয়োগ করলে কত হয়? 3। তাহলে 3-এর সাথে 3 গুণ করলে কত হবে? এই হলো 9। তাহলে আমরা যদি এখন যোগ করে দিই তাহলে কত হচ্ছে? মাইনাস কত? এখানে 12 প্লাস 12 ইকুয়াল 0 অ্যান্সার। বোঝো নাই? এখানে মাইনাস কত? 3 আছে, আবার এখানে -9 আছে। তাহলে -3 আর -9 -12 প্লাস 12 ইজ ইকুয়াল 0। তাহলে এই হলো সহজ উপায়ে মান নির্ণয় করা। আশা করি এটা অনেকেই পারো, আবার অনেকেই পারোই না। তো যারা পারো না খুব ভালো করে এটা আয়ত্ত করে নেবেন। ঠিক আছে? ক্লিয়ার? ওকে, সবাই ক্লিয়ার হলে আমাকে একটু জানাবেন সবাই এটা বুঝছেন কিনা। সবাই বুঝছেন এটা? কিসের 10 হবে রে? 10 কি? 10 কই থেকে আসলো? কি 10 হবে? 6 হবে না 10 হবে। কোথায় 6 হবে না 10 হবে? আচ্ছা, 4 আসতে 32, 6 আসতে কত হয়? আহাম্মকের দল, আহাম্মকের দল এখানে বল। 6 আসতে কত হয়? 6 7 কি 42 হয়? ঠিক আছে, তাহলে দেখ তো এখানে ভুল হয়েছে কোথাও একটা। তাহলে 2 নেই, এইটা বাদ, এইটা বাদ। 4 6 4 6 7 9 এইটা বলবি তোরা বলতেছিস 10 10। তোরা এইটা বল আগে। অঙ্কের অ্যান্সার ঠিক আছে 0 হবে, কিন্তু তোরা এইটা বল। ঠিক আছে, এখন দেখ তাহলে এইটা বাদ, এইটা বাদ, তাহলে কি হবে? 4 6 4 6 7 9 7 9। তাহলে 4 7 তোমার হচ্ছে 4 লং কত হয়? 4 লং হয় 36, আর 6 7 42। এইবার ঠিক আছে, 36 থেকে 42 বাদ দিলে 6, 6-এর সাথে এই 2 গুণ করলে 12, অ্যান্সার 0। ওকে ওকে, তাহলে এখন আসো যে এরপরে আমরা অনুরাশি এবং হচ্ছে সহগুণক এটা কীভাবে বের করবো সেটা একটু দেখে নিই। হ্যাঁ, তো চলো, অনুরাশি সহগুণকটা আরও সহজ, মান নির্ণয় করতে পারলে ওইটা আরও সহজ। আমি এখান থেকেই তোমাদেরকে শিখাই, এই একটা অঙ্ক থেকেই শিখাচ্ছি। হ্যাঁ দেখো, যেমন মনে করো এই অঙ্কটাতে বললো যে এত এর 6 এর, হ্যাঁ 6 এর এত এ 6 এর অনুরাশি ও সহগুণক কত, এইটা চাইলো। তখন কি করবা? তখন তোমরা যেটা করবা খুব সিম্পল, আমি অঙ্কটা সাজিয়ে দিচ্ছি। 6 এর অনুরাশি ইজ ইকুয়াল 6 এর সহগুণক ইজ ইকুয়াল, দুটো এইভাবে লিখবে সেমভাবে। তো দুটাতেই এরকম খাড়া বন্ধনী দিবা, পারবা না? আমার মতো করে দিবা। হ্যাঁ, আমি যেভাবে শেখাবো সেভাবেই করবা, তাহলে দেখবে যে তোমাদের ভুল হওয়ার সম্ভাবনা খুব কম থাকবে। তাহলে আমরা যদি দুটাতেই এভাবে দেই, এখানে
এই যে 6 আছে, এই 6 বরাবর আমরা আবারও এই মানগুলো কেটে দেব, অর্থাৎ 6 এর কলাম বাদ সারি বাদ। তাহলে কী কী থাকলো? 1 2 7 8, এখানেও কি 1 2 7 8। আমরা দুই জায়গাতে দেখো তো সেম জিনিস বসাইছি কি না? বসাইছি না। তো সহগুণকের ক্ষেত্রে শুধু একটা কাজ আমরা অ্যাড করবো, কি? সহ। এই সহ কথাটা দেখো, সহ। তো আমরা একটা কিন্তু জিনিস মনে রাখবা যে এখানে কিন্তু চিহ্ন ছিল প্লাস মাইনাস প্লাস, এখানে হবে কিন্তু মাইনাস। দেখো প্লাস মাইনাস প্লাস মাইনাস, এটা অটোমেটিকলি হবে, একটু পরে বলতেছি। প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস, আবার দেখো প্লাস মাইনাস প্লাস। এখানে একটা বিষয় লক্ষ্য করতো যে এখানে যদি প্লাস থাকে তাহলে এখানে কি আছে? মাইনাস। আবার এখানে যদি প্লাস হয় তাহলে এখানে কি আছে? মাইনাস। তার মানে কি? কখনোই কিন্তু নির্ণায়ক এরকম প্লাস প্লাস দেখবা না। হয় এখানে যদি প্লাস থাকে তাহলে এখানে মাইনাস থাকবে, আর এখানে যদি মাইনাস থাকে তাহলে এখানে প্লাস হবে, কিংবা এই নিচে প্লাস হবে। দেখো এই যে প্লাস মাইনাস প্লাস। সো এটা আয়ত্ত করে নিবা। হ্যাঁ, তাহলে আমি কি করছি? 6 এর অনুরাশি বের করার জন্য 6 বরাবর মান, কলাম বরাবর মান বাদ দিছি, সারি বরাবর মান দিছি, বাদ দিছি। তাহলে 1 2 7 8, এবং নিচেও কি আছে? 1 2 7 8। শুধু সহগুণক কথাটা থাকার কারণে এখানে আমরা একটা মাইনাস দেবো। কেন? কারণ প্লাস মাইনাস, এই যে 6 আছে না, এই 6 এর চিহ্ন কি? প্লাস না মাইনাস? 6 এর চিহ্ন মাইনাস। যদি প্লাস হইতো তাহলে এখানে প্লাস, কোনো সমস্যা নাই। কিন্তু যদি মাইনাস হয় তাহলে মাইনাস দিতে হবে। তাহলে এবার আর কাজ কি? এবার খালি গুণ করে দাও। 8 1 8, 7 দুগুণ কত হয়? 7 দুগুণ 14। তাহলে 8 থেকে 14 বাদ দিলে কত হবে? 6 নাকি? মাইনাস 6। আর এখানে যদি আমি সেম কাজটাই করি, কিন্তু এখানে দেখো, এখানে কি হবে? আগে একটা মাইনাস থাকবে, মাইনাস থাকবে না আগে? তাহলে এখানে কি হবে? মাইনাসে মাইনাসে প্লাস 6 হবে না? এখানে আগে থেকে মাইনাস এবং বিয়োগ করলে আবার একটা মাইনাস হয়, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস 6। তাহলে এটাই অনুরাশি সহগুণক। এটাই কি? অনুরাশি সহগুণক। যদি এখানে এই একটা মিনিট, যদি এখানে মনে করো যে সংখ্যা না দিয়ে এ বি সি দিত, তখন কি ভয় খাইতা? তখন ভয় খাওয়ারও কিছু ছিল না ভাই, সেই বিষয়টাও একই, সেই বিষয়টাও কি একই। দেখো আমি যদি এখানে এই জিনিসটা একটু মিশাই দিই, হ্যাঁ, এই জিনিসটা একটু মিশাই দিয়ে যদি মনে করে দিই A1 B1 C1 A2 B2 C2 A3 B3 C3, তাহলে এখন আমাকে যদি বলে, সাপোজ ধরো যে B2, হ্যাঁ, বললো যে B2 এর, হ্যাঁ, অনুরাশি কত, তখন কি করবা? এই B2 কে ধরবা, B2 কে ধরার পর এই উপাদানগুলো বাদ দিবা। তাহলে B2 বরাবর যদি আমি চিন্তা করি, তাহলে B2, এইটা B2, এইটা B2, তাহলে B2-র এইটা বাদ গেল, এইটা বাদ গেল, তাহলে A1 C1 A3 C3, ওকে। তারপর এটাও বাদ দিই আমি, তাহলে আমরা এই চিহ্নটা পরে দেব, আগে দেখে নেই কি হবে। A1 C1 A3 C3, ওকে। তাহলে এখন দেখো তো চিহ্ন কি? প্লাস মাইনাস, এটা কি হবে? প্লাস হবে না? প্লাস মাইনাস প্লাস, তার মানে কি? এখানে প্লাস দিতে হবে, তার মানে এখানে কি হবে? প্লাস হবে। তাহলে এখন যদি আমি একটু আড়াআড়ি গুণ করে দিই, তাহলে যা পাবো সেটাই অ্যান্সার। আড়াআড়ি গুণ করলে কি হবে? A1 C3 মাইনাস A3 C1, তারপর A1 C1 মাইনাস A3 C1, মানে কি? দুটার অ্যান্সারই একই। আশা করি এটা পারবা, আশা করি এটা পারবা। ক্লিয়ার? ওকে। সো অনুরাশি সহগুণক, এই বিষয়গুলো আশা করি তোমরা ভালোভাবে বুঝতে পারছো। সো আজকের ক্লাসে আমরা কি শিখলাম? আজকের ক্লাসে আমরা প্রথম অধ্যায় এবং দ্বিতীয় অধ্যায় একটু বেসিক শিখলাম, প্লাস প্রথম অধ্যায় এবং দ্বিতীয় অধ্যায়ের যে ম্যাথগুলো আসে সেই ম্যাথগুলো কীরকম টাইপের হয় সেটা আমরা দেখার চেষ্টা করতেছি। সো এখানে মেইন হচ্ছে অনুরাশি সহগুণক, তার পরবর্তীতে বাকিগুলো সব সেম টু সেমভাবেই হবে, খুব একটা কঠিন না। এখানে জাস্ট প্র্যাকটিসের মধ্যে তোমাদেরকে একটু থাকতে হবে, ঠিক আছে? আচ্ছা, সহগুণকের সময় প্লাস থাকলে দিতে হবে না ভাইয়া, না দিলেও কোনো সমস্যা নেই, না দিলেও কোনো সমস্যা নেই। ওকে ওকে ওকে, তাহলে তোমরা ওকে, সো ভেরি গুড। তোমরা যারা ক্লাস করতেছো, হ্যাঁ, তোমরা অবশ্যই ক্লাস করবা। এবং আমি আজকের ক্লাসে কিন্তু তেমন কিছুই দেইনি, আজকের ক্লাসে ম্যাথে শুধু বেসিক দিয়েছি। এখন কিন্তু মেধাবৃত্তিতে যে ম্যাথগুলো থাকবে বা যে কোয়ালিটির ম্যাথ থাকবে সেই কোয়ালিটির ম্যাথগুলো কিন্তু এখনও করেইনি।
আমি কিন্তু হয়তো সেটা কালকে করিয়ে দেবো আপনাদেরকে। তো আজকের ক্লাসে যতজন উপস্থিত ছিলেন কালকে আপনার বন্ধুদেরকে মেনশন দেবেন যে সবাই কালকের ক্লাসে যেন একটু বেশি উপস্থিত থাকে, কারণ কালকে কঠিন ম্যাথগুলো করবো। আজকে সহজ বেসিকটা দিয়ে দিলাম, হ্যাঁ, এবং আমাদের ক্লাসের নিয়ম বা ভিডিও কোয়ালিটি সিস্টেম সবগুলো দেখে নিলে আশা করি। এবং এই সিস্টেম কোয়ালিটিতেই কিন্তু আমাদের যতগুলো প্ল্যাটফর্ম আছে, ডিপ্লোমাতে বলো কিংবা ডিপ্লোমার কথা বাদ দিলাম, কিংবা অনলাইন সেক্টরের যে তোমাদের জেনারেল সেক্টর আছে, সেই জেনারেল সেক্টরের ভিডিওগুলো কিন্তু এরকমই হয়। তোমাদের সরাসরি লাইভ এবং মেসেজের মাধ্যমে কথা বলা। 10 মিনিটে দেখো লাইভ হচ্ছে, তো 10 মিনিটে 2000-3000 স্টুডেন্ট একসাথে ক্লাস করতেছে। তো তাদের কমেন্টগুলো কিন্তু টিচার অনেক সময় পড়তে পারে না, তোমাদের কিন্তু কমেন্টগুলো আমরা সহজেই পড়তে পারি, ঠিক আছে? অনুরাশি বুঝাই দেন। আচ্ছা, অনুরাশি তো আমি বুঝাই দিলাম ভাইয়া, অনুরাশি তো আমি বুঝাই দিলাম। অনুরাশি হচ্ছে কি, দেখো আমি যদি সংজ্ঞাতে যাই, সংজ্ঞা তাহলে এভাবে বলো যে কোনো একটা নির্ণায়কের কোনো একটা উপাদানের, দেখো কোনো একটা নির্ণায়কের এই যে কোনো একটা উপাদানের B2, এই উপাদানের কলাম বরাবর অথবা সারি বরাবর, কলাম ও সারি বরাবর মানগুলো বাদ দিয়ে, মানগুলো কি করছি যে বাদ দিছি, বাদ দিয়ে বাকি যে মানগুলো পাওয়া যায় সেই মানগুলোর দ্বারা যে বিন্যাস গঠন করা হয় সেটাকে বলা হয় অনুরাশি। আর অনুরাশির পূর্বে যথাযথ চিহ্ন যখন ব্যবহার করতেছি না আমরা, প্লাস কিংবা মাইনাস, যথাযথ চিহ্ন ব্যবহার করলে যে মান পাওয়া যায় তাকে বলে সহগুণক। আমার সংজ্ঞা শর্টকাট এবং সহজ সংজ্ঞা, আমার সংজ্ঞার মতো সহজ কোনো সংজ্ঞা পাবা না। আমি আবার বুঝাই, তুমি B2-র অনুরাশি বের করবা কিংবা মনে করো C2-র অনুরাশি বের করবা, তাহলে কি করবা, তাহলে C2 বরাবর এই মান আবার এই মান বাদ দিবা, তাহলে এখানে A1 B1 A3 B3 এই হলো বাকি এই চারটা হলো তোমার এখানকার অনুরাশি, ঠিক আছে? তুমি ভিডিওটা অ্যাগেইন প্লে করে দেখিও, আশা করি বুঝতে পারবা, রেকর্ড থাকে যাবে। হ্যাঁ, জুবাইর আহমেদ, ক্লাস 7 দিন ফ্রি ভাই, এটা সম্পূর্ণ ফ্রি ক্লাস না, ঠিক আছে? আপনাদের ভাই কিছু কথা বলে দিই। জুবাইর, ডিপ্লোমা সেক্টরের অধঃপতন কেন জানেন? ডিপ্লোমা সেক্টরের অধঃপতন হচ্ছে ফ্রি ক্লাস নেই, কোনো ফ্রি ক্লাস নেই। আপনি দেখেন খুব একটা ফ্রি ক্লাস পান কিনা, আপনি খুঁজে দেখেন, খুঁজে দেখে আমাকে বলিয়েন যে ভাই ওখানে তো খুব ভালো ভিডিও ক্লাস হয় এবং ওখানে কীরকম ক্লাস কোয়ালিটি কীরকম সেটা বলিয়েন। আপনি যদি আমাকে বলেন যে ভাই আপনি ফ্রি ক্লাস বন্ধ করে দেন, ফ্রি ক্লাস যদি বন্ধ করে দেন, তাই 2 দিনে ডিপ্লোমার সেক্টরে অধঃপতন ঘটানো শুরু হবে আবারও, সেই যা আগে ছিল তাই আগে থাকবে। এই যে আমি আজকে লাইভ নিচ্ছি না, আজকে শুধু তোমরা লাইভে দেখতেছো না, বা আজকে ভিউয়ার শুধু তোমরাই না, এখানে অনেকেই জেনারেলের বাচ্চারা এই লাইভটা দেখছে, কিংবা জেনারেলের মা বাবারা এই লাইভটা দেখছে, বা অভিভাবকরা এই লাইভটা দেখছে। যখন তারা এই লাইভটা তারা দেখছে, তখন তাদের যে চিন্তাভাবনা ছিল ডিপ্লোমাকে নিয়ে, সেই ডিপ্লোমার চিন্তাভাবনাটা একটু হলেও পরিবর্তন হয়েছে। তুমি যে আজকে আমাকে ফ্রি লাইভ ক্লাস নেওয়া বন্ধ করে দাও, ওই যে বললাম তোমারও মূল্য থাকবে না ভাই, তোমার এই পড়ারও মূল্য থাকবে না। বিশ্বাস করো আর না করো, এটাই সত্য কথা, এটাই বাস্তবতা। বাংলাদেশের এডুকেশন উন্নত করে সবচেয়ে বেশি এডটেক প্ল্যাটফর্মগুলো, এটা মনে রাখতে হবে তোমাদের, সবচেয়ে বেশি উন্নত করে এডটেক প্ল্যাটফর্ম, ঠিক আছে? এটা তোমাদের অবশ্যই মনে রাখতেই হবে। এডটেক প্ল্যাটফর্ম ছাড়া উন্নয়ন সম্ভব না। একটা দেশের এডুকেশন এডটেক প্ল্যাটফর্মটা অনেকটাই উন্নত করে থাকে। সো আমি চেষ্টা করি যে যতটুকু ফ্রি ক্লাস দেওয়া সম্ভব আমি ফ্রি ক্লাস দিই, এবং তোমরা সেটা চাহে ভাই মন খারাপ করো আর সেটাতে খুশি হও, আমার কিচ্ছু করার নেই, আমাকে ফ্রি ক্লাস কিছু হলেও দিতে হবে। আমি 7 দিন তো আপনাদের বলেছি যে 7 দিন ফ্রি ক্লাস হবে আমাদের, তার বাকি পরবর্তীতে পেইড, এবং অলরেডি পেইড ক্লাস অনেকগুলো নেওয়া আছে আপনাদের। পেইড ক্লাস সপ্তম অধ্যায় থেকে মেবি আপনাদের 12 অধ্যায় না 10 অধ্যায় পর্যন্ত নেওয়া আছে অলরেডি ম্যাথের। সো এখন আমরা প্রথম অধ্যায় থেকে শুরু করতেছি। তো প্রথম অধ্যায়ের আমরা ফ্রি ক্লাস দেবো, ফ্রি ক্লাস প্রথম অধ্যায় সুন্দরভাবে এবং দ্বিতীয় অধ্যায় সুন্দরভাবে শেষ হবে, এবং ম্যাথ শেষ হওয়ার পর হয়তো ফিজিক্স ক্লাস হবে কিংবা ইংলিশ ক্লাস হবে। সো এই ক্লাসগুলো ধারাবাহিকভাবে শেষ হওয়ার পর সবাইকে আমরা এটা দেখাই দিই যে হ্যাঁ আমাদের ডিপ্লোমাতেও পড়াশোনা হয় ভালো, ডিপ্লোমাতেও এরকম সিস্টেম আছে। যেমন তোমরা দেখবা রহরহ দেখবা যে অনলাইনে জেনারেল সেক্টরে কিন্তু এরকম অফার আছে অরহরহ, যে ভালো রেজাল্ট করতে পারলে আমাদের এখানে এরকম মেধাবৃত্তি, আমাদের এখানে এরকম আইপ্যাড, আমাদের এখানে এরকম ল্যাপটপ ফ্রি। ডিপ্লোমাতে ওরকম কিছু নাই যে ভাই তুমি তোমার মেধা দিয়ে একটা পরীক্ষা দিবা, সেই পরীক্ষায় বিজয়ী হয়েছো, বিজয়ী হয়ে ওই জিনিসটা ফ্রি পাওয়া, এরকম খুব একটা নাই ভাই, যার কারণে আমাকে নিতে হয় ভাই। এক্সাম কবে নেবেন ভাইয়া? এক্সাম হবে তোমাদের এই মনে করো ক্লাসগুলো শেষ হওয়ার পর, তো ধরে নাও টাইম 15 তারিখ, 15 থেকে 20 তারিখের মধ্যে তোমাদের এক্সাম সংগঠিত হবে আর কি, ঠিক আছে?
আর তোমাদের যে সিলেবাস চাচ্ছ অনেকেই যে ভাইয়া সিলেবাস দিয়ে দেন, তো ঠিক আছে, আমি তোমাদের জন্য একটা সিলেবাস না হয় রেডি করে তোমাদেরকে দিয়ে দিচ্ছি, ঠিক আছে? তোমরা সেই সিলেবাস অনুযায়ী খুব ভালো করে প্রিপারেশন নেওয়া শুরু করো। কে কী বলবে না বলবে সেটা দেখার দরকার নেই, তুমি তোমার মতো করে সুন্দর করে বিভিন্ন ধরনের যে ইঞ্জিনিয়ারিং ভার্সিটিগুলোর ম্যাথ আছে সেগুলো করবা, ঠিক আছে? আমি কিন্তু আবার বলতেছি, আমি অবশ্যই কোশ্চেনটা একটু হলেও হার্ড করব। কোশ্চেনটাতে যতটা তোমার বইয়ের ম্যাথগুলো দেখো অতটাও সহজ ম্যাথ আমি দেবো না, ঠিক আছে? ওকে, সো আশা করি বুঝতে পারছেন। হ্যাঁ, অ্যাপস থাকলে সুবিধা হতো। ভাইয়া অ্যাপস না, অ্যাপসের চেয়ে ওয়েবসাইট বেশি কার্যকরী, এটা কি তুমি জানো? অ্যাপসের চেয়ে ওয়েবসাইট বেশি কার্যকরী। সব ধরনের শিক্ষা প্ল্যাটফর্মে অ্যাপস নয়, ওয়েবসাইট থাকে বেশি। যেমন 10 মিনিট স্কুলের ওয়েবসাইট আছে, তো 10 মিনিটের ওয়েবসাইটটা যেভাবে ডেভেলপমেন্ট করা হয়েছে আমরাও কিন্তু সেভাবেই ডেভেলপমেন্ট করছি। তুমি একটু 10 মিনিট আর আমাদের ওয়েবসাইটটা দেখবা, ওদের ওখানেও দেখবা ফোন নাম্বার দিয়ে কিন্তু রেজিস্ট্রেশন করতে হয়, আমাদের এখানেও ফোন নাম্বার দিয়ে রেজিস্ট্রেশন করতে হয়। সেম টু সেম আমি 10 মিনিটের মতো করে এটা বানানোর ট্রাই করছি আর কি। তো ভবিষ্যতে এই ওয়েবসাইটটা আরও বিল্ড করা হবে। সো তোমাদের পরীক্ষা ওয়েবসাইটে হবে, এবং ওয়েবসাইটে তোমাদের, আমি দেখছি যে ডিপ্লোমা সেক্টরের বাচ্চা কাচ্চা এই ওয়েবসাইট বিষয়টা নিয়ে কেন জানি খুব উদাসীন, মানে তারা বোঝেই না যে কীভাবে ওয়েবসাইটে ক্লাস কিনতে হবে বা ক্লাস করতে হবে। কিন্তু অন্যান্য ক্ষেত্রে যারা জেনারেলে আছে তারা কিন্তু এগুলো খুব ভালো বোঝে। জেনারেলে সবাই ওয়েবসাইটে কোর্স নিতেছে, সবাই ক্লাস করতেছে, কিন্তু তোমরা কেন জানি এগুলোতে কেন জানি উদাসীন। সো তোমাদের এই উদাসীন ভাবটা কাটাতে হবে, তোমাদের এখন ওয়েবসাইটে কাজ করা শিখতে হবে বা ক্লাস করা শিখতে হবে, ঠিক আছে? তোমাদের একটু চালাক হতে হবে এখন। তোমাদের জন্য ওয়েবসাইট ভাই তৈরি করছি। সো অবশ্যই তোমরা সবাই ওয়েবসাইটটা ঘুরে আসো, কারিগরি ভাষা ওয়েবসাইটটা ঘুরে আসো, সব কিছু ওখানে দেখো। হ্যাঁ, জিতেই ছাড়বো বলে দিলাম। ভেরি গুড ডেভিড, ভেরি গুড। সো ডেভিডকে কেউ হারাবো না, ডেভিড বলে দিয়েছে জিতেই ছাড়বে সে। বাকিরা কি বলো, বাকিরা ডেভিডকে হারাবাতো নাকি? সো লাস্টে তোমাদের সবার আমি একটু কমেন্টগুলো দেখতে চাই, তোমাদের ক্লাসগুলো কেমন লাগতেছে আমাকে একটু জানাবা, এবং ফার্স্ট টাইম ক্লাস কে করছো সেটাও আমাকে একটু জানাবা। এবং এখানে ডেভিড অলরেডি ঘোষণা দিয়েই দিচ্ছে সে জিতেই ছাড়বে। সো ভাইয়া এগুলোর কি নোট করব? এগুলোর নোট আমার আছে অলরেডি, আমার কাছে নোট আছে ম্যাথমেটিক্স 1-এর। সো নোটগুলো আমরা ওয়েবসাইটে আমরা দিয়ে দেবো, এবং আমাদের পেজ গ্রুপে অলরেডি মেবি দেওয়া হয়ে গেছে। আর তুমি চাইলে নোট করতে পারো। ভেরি গুড ভাইয়া, তুমি চাইলে নোট করতে পারো। হ্যাঁ, আমাকে বলে দিতে হবে না, মিথুন তুমি নোট করে রাখো। এটা ভাই আমার বলা না, এটা কিন্তু তোমার জন্য তুমি নোট করতেছো। যেমন তুমি খাও না, তো খাও কার জন্য? আমার জন্য না তোমার জন্য? অবশ্যই তোমার জন্য, বিষয়টা ওরকম। ভাই আমি অনেক আগে কোর্স নিছি, বাট আগের আইডি পাস দিয়ে লগ ইন করতেছি। হ্যাঁ, আগের আইডি দিয়ে লগ ইন করতে পারবে না, ওয়েবসাইট নতুন করে বিল আপ করা হয়েছে। তো তোমরা যারা নতুন করে ওয়েবসাইটে লগ ইন করতে যাচ্ছ তাদের জন্য একটা নোটিশ আমরা তোমাদের মেসেঞ্জারে অবশ্যই দিয়ে দেবো, তোমাদের সেটা চিন্তা করতে হবে না। তোমরা যারা আসো তারা সমস্যা নাই, ইনশাল্লাহ ওই নোটিশ পেয়ে যাবা, ঠিক আছে? আচ্ছা, ওয়েবসাইটে ক্লাস হবে না ভাইয়া, ওয়েবসাইটে যেটা হবে, ওয়েবসাইটে ক্লাসগুলো রেকর্ড থাকবে। ক্লাস মূলত বিভিন্ন ধরনের প্রাইভেট ফেসবুক গ্রুপে হবে, ওয়েবসাইটে ক্লাসটা সেটা রেকর্ড থেকে যাবে আর কি, সারা জীবনের জন্য তুমি রেকর্ডটা দেখতে পারবা, ঠিক আছে? এবং তুমি স্পিড বাড়িয়ে দিয়ে দেখতে পারবা। আমাদের স্ক্রিনের সমস্যা হচ্ছে কি, ফেসবুকে থাকলে স্পিড বাড়িয়ে দিয়ে ভিডিও দেখা যায় না। সো তোমার ওয়েবসাইটে থাকলে সেটা তুমি স্পিড বাড়িয়ে দিয়ে দেখতে পারবা, ঠিক আছে? এবং ওয়েবসাইটে অনেক সুবিধা আছে আর কি, সেই ভিডিও তাড়াতাড়ি খুঁজে পাবা, নোট খুঁজে পাবা, পরীক্ষা দিতে পারবা। ওকে ভাই, আমি ফার্স্ট টাইম। আচ্ছা, মুনতাসির ক্লাস কেমন লাগলো একটু জানাবা। হ্যাঁ, পেইড ক্লাস গুগল মিটে করলে ভালো হয়। ডেভিড, গুগল মিটে পেইড ক্লাস করলে কখনোই ভালো হয় না, ঠিক আছে? গুগল মিটে অনেক সমস্যা হয়। আমি সমস্যা বলবো, দেখো সাপোজ সমস্যা হচ্ছে যে গুগল মিটে 1 ঘন্টার উপরে ক্লাস নেওয়া সম্ভব হয় না সাধারণ গুগল মিটটাতে। প্লাস গুগল মিটে যখন কেউ জয়েন করে তখন তার যদি সাউন্ড মানে অন থাকে, ধরো তার সাউন্ড মিউট থাকলো, সে দিল একটা চিল্লা এসে, তখন আমি ক্লাস নেবো না, চিল্লা দেখবো। তারপর আরেকটা সমস্যা কি জানো, আরেকটা সমস্যা হচ্ছে তাকে আমাকে বারবার, সে আমার স্টুডেন্ট কিনা তাকে আমাকে বারবার অ্যাকসেপ্ট করা লাগতো। যেমন মনে করো তোমাদেরকে আমি অ্যাকসেপ্ট করছি, তোমরা অটোমেটিক্যালি জয়েন করতেছো, বের হয়ে যাচ্ছ, জয়েন করতেছো, বের হয়ে যাচ্ছ। কিন্তু তাকে আমাকে যখনই জয়েন করতে হবে, তাকে আমাকে আগে অ্যাকসেপ্ট করতে হবে, নয়তো জয়েন করতেই পারবে না সে। তাহলে আমি অ্যাকসেপ্ট করবো তাদেরকে নাকি ক্লাস করাবো? এটা সমস্যা না? এখন ধরো তুমি তোমার এই গুগল মিটের লিঙ্কটা তোমার বন্ধুকে শেয়ার করে দিছো, তোমার বন্ধু তো এখন ফ্রিতেই ক্লাস করতে পারে, আমি যদি চেক না করে তাকে অ্যাড করে দিই। যার কারণে গুগল মিট, জুম এগুলো ভালো হয় না ভাই ক্লাসের জন্য সবচেয়ে ভালো হলো প্রাইভেট গ্রুপ। তোমার বড় বড় প্ল্যাটফর্ম, যত প্ল্যাটফর্মে দেখো না কেন ভাই, আমার কথা বাদ দেবো, আমি তো ছোটোখাটো প্ল্যাটফর্ম নাকি? তো 10 মিনিটের কথা চিন্তা করো, 10 মিনিট কীভাবে ক্লাস নেয় গুগল মিটে, জুমে? আইমান সাদিকের বড় ক্লাস দেখিও, বলছে ভাই ফেসবুক গ্রুপে মানে ক্লাস নেই। বন্দি পাঠশালা ফেসবুক গ্রুপ,
SCS নাম শুনছো? SCS আশা করি নাম শুনছো, অপূর্ব ফিজিক্স। তো SCS এর সেম টু সেম ফেসবুক গ্রুপ। তাহলে আমরা কি খারাপ কিছু করতেছি? আমরা তো সেম কাজই করতেছি। ফেসবুক গ্রুপ সবচেয়ে বেস্ট হবে, ঠিক আছে? ওকে, ক্লাস আমরা এখানেই করাবো প্রতিদিন 7 দিন ক্লাস ফ্রি, এই আমাদের পেজেই হবে, এই পেজেই ক্লাস হবে। আর যারা পেইড আছে সেটা পেইড ভালো করে জানে যে কোথায় ক্লাস হবে না হবে, সেটা তারা জানে। যারা পেইডে ভর্তি হবে তারা ওটা অটোমেটিকলি জানতে পারবে। সো আমি পেইডের বিষয়টা আরেকটু ক্লিয়ার করে দিই। আমি অলরেডি লিঙ্ক আপনাদেরকে দিয়ে রাখছি, হ্যাঁ আমি একটু মিশাই দিই। আমি অলরেডি লিঙ্ক যদিও বা দিয়ে রাখছি, আপনাদের যে কাজটা করতে হবে ওয়েবসাইটে যেতে হবে, ওয়েবসাইটে গিয়ে পে করতে হবে। হ্যাঁ, পে করলে আপনারা অটোমেটিকলি কোর্সটা পেয়ে যাবেন, অটোমেটিকলি প্রাইভেট গ্রুপের লিঙ্কও পেয়ে যাবেন আপনারা। তো আমাদের কোর্স ফি আমি একটু সম্পর্কে বলে দিই এবং আমাদের কোর্সে কী কী থাকতেছে সেটাও একটু বলে দিই। আমাদের কোর্স ফি সাধারণত 1500 টাকা, তবে এইটা আপনি ডিসকাউন্টে নিতে পারবেন। ডিসকাউন্টে পারবেন হচ্ছে 1299 টাকা। হ্যাঁ, এর সাথে আপনি একটা কি কি থাকছে আমি সেটা লিখে দিই। এর সাথে তুমি যেটা পাবা, সুন্দর একটা টি শার্ট পাবা, সাজেশন বই, তারপরে তুমি এখানে পাচ্ছ হ্যান্ড নোট, তারপরে 6টা সাবজেক্টের ক্লাস, 6টা সাবজেক্টের ক্লাস পাবা। তারপর পূর্বের রেকর্ড ক্লাস পাবা, সব রেকর্ড ক্লাস ফ্রি পাবা। পূর্বের ক্লাসগুলো তুমি চাইলে আগে দেখে নিতে পারো। এছাড়াও তোমার এই যে লাইভ ক্লাসটা যেটা আছে সেটা তো আমি বলতেছি যে লাইভ ক্লাস থাকবে। লাইভ ক্লাস প্রতিদিন হবে, যার যেরকম রুটিন সেই রুটিন অনুযায়ী লাইভ ক্লাস হবে এবং লাইভটা রেকর্ড থাকবে সারা জীবন। লাইভ তোমরা দেখবো যে কিছু কিছু তোমরা কোর্সে ভর্তি হয়েছো, সেই কোর্সে তোমাদের সেমিস্টার শেষ হওয়ার পর ওই কোর্স থেকে তোমাকে কিক মেরে দেওয়া হয়, মানে আউট করে দেওয়া হয়। বাট আমাদের কোর্সে ভাই ওরকম কোনো নিয়ম নেই। তুমি এই যে লাইভ রেকর্ড থাকবে সারা জীবন এবং তুমিও আমাদের সারা জীবন স্টুডেন্ট হয়ে থাকবে। মনে করো যে তুমি একটা সাবজেক্টে রেফার্ট খাইছো, ধরো ম্যাথমেটিক্স 1-এর রেফার্ট খাইছো, আল্লাহ না করুক ম্যাথমেটিক্স সাবজেক্টে তুমি রেফার্ট খাইছো। তো এখন রেফার্ট খাইছো, আমি যদি তোমাকে এখন বের করে দিই, তোমার ওই ম্যাথটা দেখার প্রয়োজন হতে পারে কি না? অবশ্যই পারে। এখন তোমাকে বের করে দিলে তুমি দেখতে পারো না। তুমি যদি থাকো ওই গ্রুপেই তাহলে রেফার্ট খাইলেও কোনো সমস্যা নেই, কোনো প্যারা নেই, আবার ক্লাস দেখে নেবো, হয়ে যাবে। সো আমাদের এই যে সুবিধাগুলো এগুলো তো নর্মালি রয়েছে এবং আমাদের ক্লাস কোয়ালিটি, টিচার কোয়ালিটি বা হচ্ছে সাপোর্ট, এগুলো ভাই বলতে হবে না আমাদের। আসলে আমাদের সাপোর্ট অল টাইম, ওই যে দেখো এই রুমে অলরেডি ফোনে সবসময় কথা বলতে আছে। আমাদের যে লাইভে সাপোর্ট আছে, এই যে তোমরা যে আমাদের সাথে কথা বলতেছো, এটা তো একটা বড় সাপোর্ট। তোমরা যে এই যে না শুধু ম্যাথ করাবো না, এই ডিসকাউন্ট আমাদের কোর্স হওয়ার পরও থাকবে। তো শুধু ম্যাথ না, আমি তো বলছি কালকে আমি ম্যাথের হয়তো বা তোমাদের নির্ণায়ক এবং ম্যাট্রিক্স শেষ করে দিতে পারি এবং ম্যাথের পরবর্তীতে ফিজিক্স ক্লাস পাবা অথবা কেমিস্ট্রি এবং ইংরেজি পাবা, ঠিক আছে? এই ক্লাসগুলো পাবা, বেসিক ইলেকট্রিসিটিও পেতে পারো। 5000 টাকার বৃত্তি শুধু একজন পাবে। আচ্ছা আমি এটাও ক্লিয়ার করে দিই। হ্যাঁ, আমাদের যে মেধাবৃত্তিটা আছে এখন, হ্যাঁ মেধাবৃত্তিটা সম্পর্কে একটু বলি। যে মেধাবৃত্তি, হ্যাঁ মেধাবৃত্তিটা আসলে প্রথম পুরস্কার যেটা হবে, প্রথম পুরস্কার কি হবে দেখো, 5000 টাকা। এই 5000 টাকা একজন পাবে, প্রথম এই ব্যক্তি। আর যে সেকেন্ড হবে তার জন্য পুরস্কার রয়েছে, তার জন্য রয়েছে 1500 টাকা। মোটামুটি তোমাদের কোর্সের টাকার চেয়েও বেশি। তুমি যদি সেকেন্ডও হও কোর্স কিনবা 1300 টাকায়, সেকেন্ড হলে তুমি পাচ্ছ 1500 টাকা। আর যদি তুমি তৃতীয় হও তাহলে পাওয়া 500 টাকা, ঠিক আছে? এরপর আরও 10 জন, মানে আরও 10 জন যারা মানে ওই লিস্টে থাকবে বা যাদের রেজাল্ট সিমিলার হবে তাদেরকে বিভিন্ন ধরনের আলাদা গিফট দেওয়া হবে, মোবাইল রিচার্জ বা টি শার্ট গিফট করা হবে, ঠিক আছে? সো এই হলো আমাদের গিফটের বিষয়গুলো। হ্যাঁ, সো এই জিনিসটা আমি কখনোই দিইনি, জাস্ট তোমাদেরকেই ফার্স্ট টাইম দিচ্ছি আমি। এটা থার্ডের জন্য
থার্ডে প্রচুর স্টুডেন্ট অলরেডি ভর্তি হয়ে গেছে। তো থার্ডের জন্য বিষয়টা কিন্তু একটু কঠিন, বাট তোমাদের জন্য সহজ, কারণ তোমাদের স্টুডেন্ট অনেক কম। প্রথম সেমিস্টারে এখন অনেকে ঘুম থেকেই ওঠেনি, তোমাদের স্টুডেন্ট অনেক কম, তোমাদের জন্য এই প্রতিযোগিতা অনেক ইজি। বাট যারা থার্ডে আছে তাদের জন্য একটু কঠিন। থার্ডে অলরেডি ভর্তি হয়ে গেছে প্রায় 300-400 জন, ঠিক আছে। তো তোমরা তো ভর্তি হয়েছে কেবল মনে করো যে 150 জন, বাট আরও আশা করি ভর্তি হবে। তো সেই জন্য প্রিপারেশন একটু ভালো করে নিয়ে রাখো। জি, সিভিল ডিপার্টমেন্ট এখানে দেখো, তোমাদের প্রথম সেমিস্টারে কোনো ডিপার্টমেন্টের ভাগ হয় না ভাই। প্রথম সেমিস্টারে সিভিল, মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল, কম্পিউটার সব ডিপার্টমেন্ট একই, কারণ সবার ম্যাক্সিমাম বইয়ে 6টা বইয়ের কথা উল্লেখ করছি না, এই 6টা বইয়ে হচ্ছে ডিপার্টমেন্টের বই, সরি নন ডিপার্টমেন্টের বই। এখানে কোনো ডিপার্টমেন্ট নাই, তাহলে ডিপার্টমেন্ট নাই মানে কি, সবাই একই। এখানে তো ডিপার্টমেন্ট যদি থাকতো, যেমন তোমার সিভিল ডিপার্টমেন্টে সিভিল ইঞ্জিনিয়ারিং ম্যাটেরিয়ালস আছে, ওইটা পড়াতে হয় না। যদি তোমার থাকতো স্ট্রাকচারাল মেকানিক্স, ডিজাইন অফ স্ট্রাকচার, থিওরি অফ স্ট্রাকচার, তখন ওটা ডিপার্টমেন্টের সাবজেক্ট, বোঝো নাই, তখন সেটা আলাদা বই হইতো। বাট এখনকার বই সবার সেম, ওই সবার সেম বইয়ে দেখা যায় তোমাদের যতগুলো সাবজেক্ট আছে সবগুলো সাবজেক্টেরই সাজেশন থাকবে। মোটামুটি ধরে নাও যে 15টা সাবজেক্ট, 15টা সাবজেক্ট আমরা পড়াবো, 6টা সাবজেক্ট, বাট সাজেশন দেবো 15টা সাবজেক্টের। যেমন আমরা বাংলা পড়াই না, বাট বাংলা সাজেশন দেবো। সোশ্যাল সায়েন্স পড়াবো না, সোশ্যাল সায়েন্স সাজেশন দেবো। তোমার ইলেকট্রিক্যাল ম্যাটেরিয়ালস এটা পড়াবো না, বাট এটা সাজেশন দেবো। সিভিল ইঞ্জিনিয়ারিং ম্যাটেরিয়ালস এটা পড়াবো না, বাট এটার সাজেশন দেবো। ভাইয়া ফেসবুক থেকে টাকা কি লেখছো রে? ইংলিশ সহজ ভাই, ইংলিশ কি বলবো, ইংলিশ নিয়ে ভাই কোনো প্যারা নাই, ইংলিশ সবচেয়ে সহজ, ইংলিশ বাংলার চেয়েও সহজ, ঠিক আছে। সিভিলদের পদার্থ নাই, তো কেমিস্ট্রি পরীক্ষা দেবেন সিভিলদের অপশনাল আরেকটা অপশন থাকবে কেমিস্ট্রি, ওগুলো নিয়ে আপনাদের চিন্তা করতে হবে না। ভাইয়া থার্ড সেমিস্টারে কবে থেকে ক্লাস নেবেন? থার্ড সেমিস্টারের ক্লাস শুরু হবে 10 তারিখ থেকে। থার্ড সেমিস্টারের ক্লাস হবে সুন্দর করে 10 তারিখ থেকে শুরু হবে ইনশাল্লাহ। সো আরও কারো কোনো কোশ্চেন থাকলে বলো, আমি ক্লাসটা এখন কিন্তু স্টপ করবো। হ্যাঁ, আরও যদি কারো কোনো কোশ্চেন থাকে আমাকে বলতে পারো। আমি তোমাদেরকে অলরেডি কমেন্টে, যারা ভর্তি হতে চাচ্ছ ফার্স্ট সেমিস্টারে, অলরেডি কমেন্টে ভর্তির লিঙ্ক দিয়ে দিয়েছি, তোমরা সেখানে গিয়ে টাকা পে করে ভর্তি হতে পারো, অথবা তোমরা পেজে যোগাযোগ করতে পারো, পেজে মেসেজ দিয়ে ভর্তি হতে পারো, কোনো সমস্যা নেই। আমি আরেকবার তোমাদেরকে প্রথম সেমিস্টারের লিঙ্কটা সবাইকে কমেন্টে দিয়ে দিচ্ছি, তোমরা চাইলে ওয়েবসাইটটা ঘুরে দেখে নিতে পারো, ঠিক আছে। ক্লাস কতদিন হবে? উইকে ক্লাস প্রতিদিন হবে, এই যে বলে দিছি আমি, এই যে কই লাইভ ক্লাস প্রতিদিন হবে। আপনাদের ডিপ্লোমার ক্লাস শুরু হতে পারে কবে এটা বলতেছেন? আমাদের এখনও প্র্যাকটিক্যাল শেষ হয়নি, আমাদের প্র্যাকটিক্যাল শেষ হবে 8 তারিখে। কয় তারিখে? 8 তারিখ। এরপরে আপনাদের ক্লাস শুরু হবে, হয়তো আপনাদের ক্লাস 10 তারিখে শুরু হতে পারে, বা স্যারেরা যদি শীতের বন্ধ দেয়, গ্রীষ্মকালীন না শীতকালীন যদি বন্ধ দেয়, তো সব মিলে ধরে নেওয়া যাচ্ছে যে 15 তারিখ বা 20 তারিখের মধ্যে, 15 থেকে 20 তারিখের মধ্যে আপনাদের পলিটেকনিকের ক্লাস শুরু হবে, ঠিক আছে। 15 থেকে 20 তারিখের মধ্যে আপনাদের পলিটেকনিকে ক্লাস শুরু হবে। ওকে, আমার এসএসসি ব্যাচ 2021। হ্যাঁ, ওয়েবসাইটে কীভাবে অ্যাড হবো? যারা ওয়েবসাইটে অ্যাড হতে পারোনি, হ্যাঁ, যারা আমাদের কোর্সের স্টুডেন্ট, তাদেরকে আলাদাভাবে আমরা অ্যাড করে দেবো, ওটা নিয়ে তোমাদের প্যারা খাইতে হবে না। তো ঠিক আছে ভাইয়ারা, হ্যাঁ, ভালো থাকো সবাই, আজকের জন্য ভালো থাকো। ইনশাল্লাহ কালকে ঠিক রাত 8টার সময় আবারও সবার সাথে দেখা হচ্ছে। ওকে, সো আল্লাহ হাফিজ। আরেকটা বিষয় বলে দিই, রাত 8টার সময় যদি না হয় আমি আগেও নিতে পারি, সন্ধ্যা 6টার সময় নিতে পারি। সো 8টার সময় ধরে রাখবো আর কি, ঠিক আছে। সো আল্লাহ হাফিজ।